হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ক্লাসে। কি অবস্থা নুরুজ্জামান সাহেব, ইশরাত এবং আরো অনেকে? ওয়ালাইকুম সালাম স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। সবাই জলদি জলদি ঝটপট জয়েন করেন। আজকের ক্লাসটাই তো আপনারা করতে চাইছেন, তাই না? ভেক্টর যেই দিন থেকে শুরু হয়েছে সেই দিন থেকেই আপনাদের একটাই প্রশ্ন ছিল, ভাইয়া এই চ্যাপ্টার শেষ হবে কবে? জীবন মানেই ভেক্টর, হ্যাঁ অবভিয়াসলি জীবন মানেই ভেক্টর, এটা নিয়ে কোনো ডাউট নাই। এখন এনাম ভাই তো বুঝতে হবে, এনাম ভাই, ভাই আমার মাউস নাই কেন জানি। এনাম ভাই তো বস মানুষজন, তো এখন বস যা বলে সেটা মেনে নিতে হবে, এই জন্য মেনে নিয়ে লুকায় পালায় গেছি। বাট স্টিল দিন শেষে মনে রাখতে হবে জীবন মানেই ভেক্টর, ঠিক আছে? ইটস অল অ্যাবাউট ডিরেকশন, ইটস অল অ্যাবাউট ডিরেকশন। তোমার ডিরেকশন ঠিক থাকাটা হচ্ছে অনেক বেশি নেসেসারি। আমি রাতে একটা পোস্ট আমি টেলিগ্রামে শেয়ার করে দিব, তো ওইটা একটু তোমরা দেখো। বা এটা খুব কমন জিনিস, সেটা হচ্ছে ইট ডাজেন্ট ম্যাটার হোয়াট ইজ ইয়োর স্পিড। তোমার স্পিড সবসময় ম্যাটার করে না। তুমি হইতে পারে কোনো একদিন তুমি অনেক বেশি দ্রুত দৌড়াইতেছো, সেদিন তোমার পারফরমেন্স অনেক ভালো, তোমার অনেক ভালো পড়াশোনা হয়েছে, তুমি যাই করছো সবই ক্লিক করছে, তুমি 10টা কোশ্চেন ট্রাই করছো, 10টার 10টাই মিলছে। তুমি কলেজে একটা পরীক্ষা দিছো বা শিক্ষতে একটা পরীক্ষা দিছো, সেই পরীক্ষায় তুমি ফাটাফাটি পারফরমেন্স করছো, তার মানে একদম 100 পারফরমেন্স। তো এই দিন তোমার মনে করো ভেলোসিটি ধরো 100 মিটার পার সেকেন্ড, একদম উড়ায় ফেলতেছি টাইপ একটা ব্যাপার। তো এইটা হচ্ছে একটা দিনের হিসাব। আরেকটা দিনের হিসাব এরকম হইতে পারে যে সেদিন আপনি অনেক চেষ্টা করছেন, আপনি ঠিকই আসলে গতকালকে রাতে পড়াশোনা করছিলেন, একটা ভালো একটা পরীক্ষা দেওয়ার জন্য আপনি প্রিপারেশন নিছিলেন, কিন্তু সেই জায়গায় আপনার পরীক্ষাটা আপ টু দ্য মার্ক হয় নাই। হইতে পারে, এটা সব দিন 100 হবে না। বা কোনো একদিন আল্লাহ না করুক আপনি ফিজিক্যালি ফিট ফিল করতেছেন না, আপনি শরীরটা একটু খারাপ, জ্বর আসছে। ইদানিং এখন একটু সিজন চেঞ্জ হচ্ছে, শীতকাল আসতেছে, বা ঢাকাতেই আমি দেখতেছি ভালো শীত পড়তেছে। কাল পরশুই হয়তো আমরা জ্যাকেট পরে সব ক্লাস নিতে দাঁড়াবো। তো কথা হচ্ছে যে সব দিন আপনার পারফরমেন্স ভালো হবে না। সো কোনো একদিন দেখা গেল আপনি রেজাল্ট খারাপ করছেন, আপনার ভালো হয় নাই সবকিছু, আপনাকে হয়তো বন্ধু বান্ধব আপনার চাইতে বেশি নাম্বার পাইছে, বা বাপ মাও একটু বকা দিচ্ছে, কি রে তো কম নাম্বার পাইছিস, তোর তো আরো ভালো করা উচিত, তোর তো আরো ভালো নাম্বার পাওয়া উচিত। তো এই জায়গায় আপনি ধাক্কা খাইছেন, আপনি ব্যথা পাইছেন, বাট এই দিনও আপনি চেষ্টা করছেন। চেষ্টাটা নেসেসারি, যে হ্যাঁ আমার ডিরেকশন ঠিক আছে, আমি ডিরেকশন ঠিক রেখে ইচ অ্যান্ড এভরি ডে চেষ্টা করে যাচ্ছি। আচ্ছা, টেলিগ্রাম গ্রুপের লিংক ক্লাসের মধ্যে দিয়ে দিব, এটা নিয়ে এখন হাউকাউ করার দরকার নাই। একদম গরিবের দল, একদম চুপ কর। টেলিগ্রামে জয়েন না করলেও মানুষজন গোল্ডেন এ প্লাস পায়, বুয়েটেও চান্স পায়, ঠিক আছে? আচ্ছা, আমি এইচএসসি 26-এর সময় সবার নাম বলতাম, কারণ এইচএসসি 26 আলাদা করে টাকা তুলছিল, আমার জন্য আলাদা করে টাকা তুলছিল, লাখ লাখ টাকা তুলছিল, লাখ লাখ টাকা আমাকে বিকাশ করছে, ভাই এই নেন আপনাকে লাখ লাখ টাকা পাঠাইছি। ফালতু ছেলেমেয়ের দল, দুষ্টগুলো সব। ঠিক আছে, আসেন আসেন, আমরা আর কথা না বলি, আমরা আর কথা না বলে সরি ওইসব দিকে আমরা যাব না। তো আমাদের কাজ কি আসলে বাবা? আমাদের আজকে কাজ হচ্ছে আমরা হচ্ছে ভেক্টর ক্যালকুলাস পড়বো। হইছে এই। আর এই ধরনের কোনো নটি টেক্সট আমি আসলে দেখতে চাচ্ছি না, কোনো ধরনের আননেসেসারি টেক্সট আমাকে করার দরকার নাই, ঠিক আছে? আর জীবন মানে প্যারা না, জীবন মানে তেজপাতা, এগুলা নিয়ে আমরা আরেকদিন কথা বলবো, নট টুডে। টুডে ইজ দ্য ডে ফর ভেক্টর ক্যালকুলাস, ঠিক আছে? আচ্ছা, তো খেয়াল করেন একটু, যদি আমি রিক্যাপ তো আসলে করা পসিবল না, এত কিছু আমরা পড়ছি। সো ক্যালকুলাসকে আমরা কি করছিলাম? ক্যালকুলাসকে আমরা দুই ভাগে ভাগ করছিলাম। একটাকে আমরা বলছিলাম হচ্ছে ডিফারেন্সিয়েশন, এবং আরেকটাকে আমরা বলছিলাম হচ্ছে ইন্টিগ্রেশন। সো ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন দুইটা দুইটা ভিন্ন জিনিস দেখছি। ডিফারেন্সিয়েশন মানে কি? ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে নিখুঁত ভাবে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে ভাগ করা, ছোট ছোট অংশে ভাগ করে দেওয়া, যত ছোট অংশে ভাগ করা পসিবল। আর ইন্টিগ্রেশন মানে কি? ওই ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশগুলাকে নিখুঁত ভাবে আমরা একটা যোগ করতে চাই, যেটাকে আমরা নর্মালি যোগকে আমরা সামেশন বলি, বাট এখানে আমরা ইন্টিগ্রেশন বলবো, কারণ আমরা বক্ররেখাকেও অনেক সময় বক্রভাবে, যদি পরিবর্তনশীল কোনো রাশি থাকে, আমরা পরিবর্তনশীল রাশি নিয়ে কথাবার্তা বলছি, গ্রাফ দেখছি অনেকগুলা। তো আমাদের এই জায়গায় আসলে এই ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন অনেক বেশি দরকার হবে না। এই ডিফারেন্সিয়েশনের একটা ছোট ভাই আছে, যেইটাকে আমরা কি বলি? যেইটাকে আমরা বলি হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। তো এই যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা আছে, এই পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা হচ্ছে আমাদেরকে লাগবে, এই পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আমাদের দরকার, এই পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আমরা ব্যবহার করব। আচ্ছা, তো এই ভেক্টর ক্যালকুলাসে আমরা মূলত কি পড়ি?
এই ভেক্টর ক্যালকুলাসে কেউ কোনো কথা বলবা না, কেউ কোনো টেক্সট করবে না, তোমাদের সবার বাক স্বাধীনতা খোলা থাকবে এবং তুমি মনে করবা তুমি যদি আসলে আজকের ক্লাসে টেক্সট করতে থাকো তুমি আসলে আজকে লস করবা। কি পড়াবো কি পড়াবো না সেটা তো আমি জানি বস, সেই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখানে পাঠাইছেন। সো আপনি আপনারটা করেন, আপনি টুকেন। সো এই যে ভেক্টর ক্যালকুলাস পড়বো, এই ভেক্টর ক্যালকুলাসে মেইনলি হচ্ছে আমরা 3 ধরনের স্পেশাল টাইপের আমরা অপারেটর নিয়ে কাজ করব। আমরা কি করব? আমরা হচ্ছে 3টা স্পেশাল অপারেটর নিয়ে কাজ করব, 3টা স্পেশাল অপারেটর নিয়ে কাজ করব। সো এই যে 3টে স্পেশাল অপারেটর আছে, এই 3টে, থ্যাংক ইউ স্যার, এই 3টে স্পেশাল অপারেটর কি কি? একটার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট, একটার নাম হচ্ছে ডাইভারজেন্স এবং একটার নাম হচ্ছে কার্ল। সো এই গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল, এই 3টা জিনিস আমরা একসাথে বের করব, একসাথে পড়বো। সো এই যে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল আছে, এই সবগুলোর মধ্যেও আমরা দুইটা দুইটা করে জিনিস পড়বো। দুইটা দুইটা করে জিনিস কি? এক হচ্ছে আমরা কিভাবে এইটা থেকে ম্যাথ সলভ করব। আমাকে তো আলটিমেটলি প্রবলেম সলভ করতে হবে, ম্যাথ সলভ করতে হবে। আমাকে একটা কোশ্চেন দেওয়া আছে, একটা ভেক্টর ফাংশন বা একটা স্কেলার ফাংশন দেওয়া আছে। আমাকে বলছে যে এই ভেক্টর ফাংশনের যে কোনো একটা বিন্দুতে গ্রেডিয়েন্টের মান কত বা ডাইভারজেন্সের মান কত বা কার্লের মান কত বা কার্ল কত, ডাইভারজেন্স কত, গ্রেডিয়েন্ট কত, এটা বাইর করতে বলবে। তো আমাকে ম্যাথ প্রবলেম সলভ করতে হবে, এইটা হচ্ছে একটা জিনিস। আর 2 নাম্বার আরেকটা ব্যাপার আছে, সেইটা হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিস। সো ফিজিক্যাল প্রপার্টিস এর ব্যাপারটা কি? ফিজিক্যাল প্রপার্টিস এর ব্যাপারটা হচ্ছে এর একটা তাৎপর্য আছে, এটা দিয়ে কিছু একটা বুঝায়। এই যে আপনি গ্রেডিয়েন্ট বাইর করছেন, এই গ্রেডিয়েন্ট দিয়ে কিছু একটা বুঝায়। তো কি বুঝায়? কার পরিবর্তনের হার বুঝায়, সেটার মান কি বুঝায়, সেটার আবার দিক কি বুঝায়। দেখো দিন শেষে যেহেতু ভেক্টর, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বস, শান্ত হন, বুঝছি আপনি ভেক্টরের অনেক বড় ফ্যান, শান্ত হন। যেটা বলতেছি, এই প্রত্যেকটা রাশির ক্ষেত্রে আমরা ম্যাথ করার একটা টেকনিক দেখব এবং আমরা এইটার ভৌত তাৎপর্য বা এইটার গুণাবলী বা এইটার আসলে প্রকাশটা দিয়ে আমি আসলে কি বুঝাচ্ছি, বাংলা এটাকে আমি কি বুঝবো সেটা আমি বুঝবো। তো এই হচ্ছে দুইটা ওয়ে, আমরা প্রত্যেকটা রাশির ক্ষেত্রে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল, এদের ক্ষেত্রে আমি এই 3 ধরনের জিনিসপত্র দেখব। এবং আমরা যা কিছু পড়বো আজকে এবং এর পরেও আমাদের ম্যাথ সলভের আরো 2-3টা ক্লাস থাকবে, সেই ক্লাসগুলোয় আপনারা দেখবেন যে আমরা অনেক বিশাল বিল্ড আপ দিয়ে ইন্টিগ্রেশন পড়ছি, ডিফারেন্সিয়েশন পড়ছি, কিন্তু আমরা পড়বো হচ্ছে কি? আমরা পড়বো হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। 3 নম্বরে লিখেছি কার্ল, CURL, কার্ল, এগুলার বাংলা লেখা আছে আমাদের বইপত্রে। আচ্ছা, সো চলে আসেন আমরা একটু সামনের দিকে আগাই। সো শুরুতে সামনের দিকে আগাইলে আমি কথা বলবো হচ্ছে 2 ধরনের ফিল্ড নিয়ে। আমি কি নিয়ে কথা বলবো? আমি 2 ধরনের ফিল্ড নিয়ে কথা বলবো। সো এই ফিল্ড কি হইতে পারে? এই ফিল্ড হইতে পারে, একটা হইতে পারে হচ্ছে স্কেলার ফিল্ড, একটা হইতে পারে হচ্ছে ভেক্টর ফিল্ড। তো এখন কথা হচ্ছে যে ভাই আমরা এই ফিল্ড কথাটা দিয়ে আসলে কি বুঝতেছি? তো ফিল্ড দিয়ে আপনি আসলে সহজ বাংলায় এইটা বুঝেন, নর্মালি আমরা ক্ষেত্র, এটা আপনি তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র, এরকম অনেক জায়গায় আপনি ক্ষেত্র শব্দটা হয়তো প্রয়োগ করছেন। চৌম্বক ক্ষেত্র হ্যাঁ প্রয়োগ করছেন হালকা পাতলা, তড়িৎ ক্ষেত্র তো পড়ছেনই স্থির তড়িতে ভালো রকম। সো এই ক্ষেত্রের ব্যাপারটা কি? ক্ষেত্রের ব্যাপারটা হচ্ছে যতটুকু সীমানার ভিতরে কোনো একটা চার্জ বল প্রয়োগ করতে পারে, ধাক্কা দিতে পারে অথবা টান দিতে পারে, ওইটুকুই তার তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্রের বাইরে এই চার্জের আসলে কোনো ধাক্কা বা টান দেওয়ার কোনো ক্ষমতা নাই। এটা তড়িতের ক্ষেত্রে, চৌম্বকের ক্ষেত্রে, সমস্ত কিছুর ক্ষেত্রে ফিল্ড ব্যাপারটা এইভাবেই কাজ করে। সো ফিল্ড বলতে আপনি আসলে নর্মালি যেটা বুঝবেন আমাদের এই এই চ্যাপ্টারের কনসেপশনের জন্য বা ওভারঅল ফিজিক্সে, নর্মালি আমরা ফিল্ড বলতে কোনো একটা নির্দিষ্ট এলাকা, স্পেস বুঝি। ফিল্ড বলতে আমরা কি বুঝি? কোনো একটা নির্দিষ্ট এলাকা বা স্পেস, বা এইটাকে আপনি চিন্তা করতে পারেন আমরা ফিল্ড বলতে বুঝি হচ্ছে আয়তন। ফিল্ড বলতে আমরা কি বুঝি? ফিল্ড বলতে আমরা একটা নির্দিষ্ট আয়তন বুঝি। যেমন আমি এই মুহূর্তে একটা রুমে আছি, আমাদের একটা রুম, এইখানে একটা রুমের দেয়াল আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, রুমের সমস্ত প্রপার্টিজ আছে। সো এই রুমের একটা আয়তন আছে। সো এই আয়তনটাকে আমি কি বলবো? এই আয়তনটাকে আমি বলবো যে এইটা একটা ফিল্ড হইতে পারে। এখন ফিল্ড কার হবে? কোন রাশির ফিল্ড? সো হইতে পারে যে এইটা একটা স্কেলার রাশির ফিল্ড,
অথবা এইটা একটা ভেক্টর রাশির ফিল্ড। সো এই হ্যাঁ মাঠ হইতে পারে অবভিয়াসলি, মাঠ তো ফিল্ড, বাই ডিফল্ট ফিল্ড। সো কথা হচ্ছে স্কেলার রাশির ফিল্ড বা ভেক্টর রাশির ফিল্ড ব্যাপারটা কি, এটা যখন আমরা গ্রেডিয়েন্ট পড়বো, ডাইভারজেন্স পড়বো, আরো ভালো করে বুঝবেন। বাট নর্মালি চিন্তা করেন, আপনি একটা স্কেলার রাশি চিন্তা করেন। সাপোজ আমি আপনাকে বললাম যে তাপমাত্রা, টেম্পারেচার। সো এই যে তাপমাত্রাটা আছে, তাপমাত্রাটা কি বাবু স্কেলার রাশি না ভেক্টর রাশি? তাপমাত্রাটা কি? তাপমাত্রা ডেফিনেটলি হচ্ছে একটা স্কেলার রাশি। এখন এই যে স্কেলার রাশি আছে, আমি বললাম যে আমার কি আছে বাবা, আমার কোনো একটা রুমের মধ্যে, এটা ধরে নিলাম যে আমার একটা রুম, জাস্ট আমি দেখাইলাম, তুই বুঝলি যে এটা একটা রুম আছে। তো এই রুমের মধ্যে আমরা কি করছি, এই রুমের মধ্যে আমরা কোণা দিয়ে, আমরা আজকে এই কাজটা আরো একবার দুইবার করব ভালো রকম, যখন গ্রেডিয়েন্ট পড়বো জাস্ট এটা বুঝেন। মনে করেন কোণা দিয়ে হচ্ছে আপনি একটা চুলা জ্বালাইছেন, কোণা দিয়ে আপনি কি করছেন, কোণা দিয়ে আপনি একটা চুলা জ্বালাইছেন। তো এই যে চুলাটা জ্বালাইছেন, এই চুলাটা কি করতেছে, চুলাটা হচ্ছে তাপ শক্তি উৎপন্ন করতেছে, তাপমাত্রা তৈরি করতেছে। তাইলে খেয়াল করেন, এই রুমের আপনি এই পয়েন্টে দাঁড়াইলে আপনি একটা তাপমাত্রা ফিল করবেন, এই পয়েন্টে দাঁড়াইলে একটা তাপমাত্রা ফিল করবেন, এই পয়েন্টে দাঁড়াইলে একটা তাপমাত্রা ফিল করবেন। এক এক পয়েন্টে দাঁড়াইলে এক এক রকম তাপমাত্রা আপনি ফিল করবেন, খুব স্বাভাবিক ভাই। আপনারা যারাই চুলায় চা বানাইছেন বা রান্না বান্না যারা করছেন তারা তো বস, যে আপনি যখন চুলার পাড়ে রান্না করতেছেন তখন আপনার বেশি গরম লাগতেছে, আপনি বেশি তাপ অনুভব করতেছেন, তাপমাত্রা বেশি লাগতেছে। আবার যখন আপনি কিচেন থেকে বাইরে বের হয়ে আছেন, আম্মু হয়তো রান্না করতেছে বা বড় বোন রান্না করতেছে, তখন কিন্তু আপনারও তো গরম লাগতেছে না, কারণ আপনি কিন্তু দূরে দাঁড়ায় আছেন। কিন্তু যেই মানুষটা রান্না করতেছে সেই মানুষটা আসলে অনেক কাছাকাছি দাঁড়ায় আছে, সো ও তাপমাত্রাটা ফিল করতেছে হচ্ছে বেশি। তাহলে এই যে রুমটা আছে, এই রুমটাকে তুমি চিন্তা করলে কি, এই রুমটা হচ্ছে তাপমাত্রার সাপেক্ষে একটা স্কেলার ফিল্ড। কথা শুনো, কে রান্না করে তোমারে জিগাইছে, শালা আমার স্পঞ্জের স্যান্ডেলটা কই নষ্টগুলো। এই রুমটাকে আমি কি বলবো, এই রুমটাকে আমি বলবো এইটা তাপমাত্রার সাপেক্ষে স্কেলার ফিল্ড। কেন? কারণ এই রুমের বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে অবস্থান পরিবর্তনের সাপেক্ষে আমি আসলে তাপমাত্রাটা হিসাব করতেছি। সো তাপমাত্রা স্কেলার রাশি। সো এই রুমের আয়তনটাকে আমি কি বলবো, এই রুমের আয়তনটাকে আমি বলবো যে ভাই এটা হচ্ছে একটা স্কেলার ফিল্ড। এবং নর্মালি যে কোনো একটা স্কেলার ফিল্ডকে, নর্মালি যে কোনো একটা স্কেলার ফিল্ডের ইকুয়েশন আমি যদি বলি, নর্মালি তুমি চিন্তা করবা যে কোনো একটা স্কেলার রাশি, এটা তাপমাত্রা হইতে পারে, তারপর এইটা কোনো বস্তুর ভর হইতে পারে, এইটা কোনো বস্তুর আয়তন বুঝাইতে পারে, বিভিন্ন কেসে বিভিন্ন রকম। সো নর্মালি যে কোনো একটা স্কেলার ফিল্ডের ইকুয়েশন কি হবে, স্কেলার ফিল্ড, এটাকে তুমি এফ অফ এক্স সি লিখো না, কোনো সমস্যা নাই। সো এই এফ অফ এক্স সমান কি হবে, এফ অফ এক্স সমান, ধরো তুমি সাপোজ যে কোনো একটা ইকুয়েশন লিখলাম, মনে করো 2x² প্লাস 3y z² প্লাস z³ সো এই যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছি, আমি বললাম যে এটাকে তো এফ অফ এক্স বলা যাচ্ছে না, তো এইটাকে এফ অফ এক্স না বলি, এটাকে আমি কি বলতে পারবো, এটাকে ধরো আমি বললাম টেম্পারেচার, টেম্পারেচারের সাপেক্ষে বের করছি। সো টেম্পারেচার উইথ রেসপেক্ট টু এক্স ওয়াই জেড। এখানে এক্স ওয়াই জেড তিনোটাই কি, এক্স ওয়াই জেড তিনোটাই হচ্ছে চলক। সো টেম্পারেচারটার সাপেক্ষে এই রুমের ভলিউমটাকে আমি বলতেছি এটা হচ্ছে একটা স্কেলার ফিল্ড। ঠিক আছে, এবং স্কেলার ফিল্ডের ইকুয়েশন এরকম, x² y² z² বা এক্স ওয়াই জেড এক্স সাইন থিটা কস থিটা টেন থিটা। জাস্ট ভেক্টর ফিল্ডটা কেমন হবে এটা যদি বুঝি, সাপোজ আমি যদি সিমিলার কোনো একটা ভেক্টর ফিল্ডের ইকুয়েশন বাইর করতে চাই, তো ভেক্টর ফিল্ডের ইকুয়েশনটা ধরো, ভেক্টর ফাংশন কি কি হইতে পারে, ভেক্টর রাশি কি কি হইতে পারে, ভেক্টর রাশি হইতে পারে হচ্ছে বেগ, এটা একটা ভেক্টর রাশি। এখন মনে করো এই রুমের ভিতর দিয়ে একটা মশা উড়ে যাচ্ছে বা একটা পাখি উড়ে যাচ্ছে, তো এই যে পাখিটা উড়ে যাচ্ছে, পাখিটা তো মাঝখান দিয়ে উড়ে যাচ্ছে। সো ওর এক্স এক্সিস বরাবর একটা সরণ থাকবে, ওয়াই এক্সিস বরাবর একটা সরণ থাকবে, জেড এক্সিস বরাবর একটা সরণ থাকবে। সো তুমি যদি বেগের সাপেক্ষে চিন্তা করো যে ভি, ভি অফ এক্স ওয়াই জেড, সো এই যে ভি অফ এক্স ওয়াই জেড আছে, এইটাকে তুমি লিখলা মনে করো 2x² অফ আই ক্যাপ প্লাস, এরপরে দেখো 3y z² অফ জে ক্যাপ প্লাস z³ অফ কে ক্যাপ। এইটাকে আমি কি বলতে পারি, এইটাকে আমি বলতে পারি হচ্ছে একটা ভেক্টর ফিল্ড। মনে করো ভেক্টর ফাংশনটা আমি কিভাবে বুঝাইলাম, মনে করো আমার এই একটা রাস্তা আছে, এটা হচ্ছে আমার একটা হাইওয়ে, এটা মনে করো আমার একটা রাস্তা।
একটা নির্দিষ্ট এলাকায় আমার কি আছে, একটা নির্দিষ্ট এলাকায় আমার রাস্তা আছে। তো এই রাস্তা দিয়ে কি হচ্ছে, এই রাস্তা দিয়ে অনেকগুলা গাড়ি চলতেছে। এই রাস্তা দিয়ে কি হচ্ছে, এই রাস্তা দিয়ে মনে করেন অনেকগুলা গাড়ি চলতেছে। তো এই হচ্ছে মনে করেন গাড়িগুলার ভেলোসিটি, এই হচ্ছে গাড়িগুলার ভেলোসিটি। তো এই যে গাড়িগুলার ভেলোসিটি, এই যে গাড়িগুলার ভেলোসিটি, এইটা একটা নির্দিষ্ট রাস্তার জন্য, রাস্তার একটা নির্দিষ্ট এলাকার জন্য আমি বললাম যে এই রাস্তার মধ্যে, কথার কথা আমি ঢাকার শাহবাগ এলাকায়, ঢাকার শাহবাগ এলাকায় আমি কি করলাম, ঢাকার শাহবাগ এলাকায় কয়টা গাড়ি যায় আমি হিসাব করতেছি, গাড়ির ভেলোসিটি কাউন্ট করব। তাহলে ওই যে রাস্তাটা, ওই পুরো এলাকাটাকে দেখছি। এখন দেখো স্পেস বললে আমরা যে কোনো কিছু বুঝতে পারি, আমরা আয়তনও বুঝতে পারি, ক্ষেত্রফলও বুঝতে পারি। সো ফিল্ড বলতে মোস্ট লাইকলি আপনি বুঝবেন ফিল্ড মানে হচ্ছে যে কোনো একটা এলাকা, একটা জায়গাকে বুঝায়। সো এলাকা বা জায়গা, এটা আসলে দৈর্ঘ্য হইতে পারে, এটা আসলে ক্ষেত্রফলও হইতে পারে, এটা আসলে আয়তনও হইতে পারে। মানে তিনটাই তো, 1 ডিমেনশনাল হলে দৈর্ঘ্য, 2 ডিমেনশনাল হলে ক্ষেত্রফল, 3 ডিমেনশনাল হলে আয়তন। সো ফিল্ড মানে যে কোনো কিছু হইতে পারে। তুমি খালি বুঝো স্কেলার ফিল্ড মানে একটা স্কেলার রাশি যেখানে আই জে কে দেওয়া নাই। ভেক্টর ফিল্ড মানে একটা ভেক্টর রাশি যেখানে আই জে কে দেওয়া আছে। সহজ বাংলা কথায় স্কেলার ফিল্ড মানে হচ্ছে যে কোনো একটা স্কেলার রাশির পরিবর্তন যেই এলাকায় মেজার করতেছি সেইটা স্কেলার ফিল্ড। আমার এই রুমের মধ্যে তাপমাত্রা পরিমাপ করা হচ্ছে, রুমে একটা এসি চলতেছে, তাহলে এসিতে ঠান্ডা, তাহলে আমি এসির কাছে গেলে ঠান্ডা বাড়বে, এসি থেকে দূরে চলে গেলে ঠান্ডা কমবে। তো এইটা একটা স্কেলার ফিল্ড, এইটা একটা ভেক্টর ফিল্ড। কেন? ভেলোসিটি কাউন্ট করতেছি, অনেকগুলা বেগ। সো বেগ কাউন্ট করতেছেন কোথায়, কোন একটা হাইওয়ে, কোন একটা রাস্তা, ঠিক আছে, মনে করেন 7 রাস্তার মোড়, কথার কথা। তো এরকম আর কি। এই জায়গায় কি হচ্ছে, এই জায়গায় আমরা ভেক্টর রাশিকে যে এলাকায় আমরা পরিমাপ করতেছি, হিসাব নিকাশ করতেছি, যতটুকু এলাকা জুড়ে এই ভেক্টর রাশিটা বিরাজমান, অতটুকু এলাকাকে আমরা বলতেছি ফিল্ড। সো দেয়ার আর টু থিংস, ওয়ান ইজ স্কেলার ফিল্ড, দেন অ্যানাদার ইজ ভেক্টর ফিল্ড। ওকে ফাইন। এরপরে আমরা চলে আসি আরেকটা মিষ্টি জিনিস আমরা দেখব। বেশি মিষ্টি খাওয়া ভালো না, তো আমরা এখানে অল্প মিষ্টি দেখব। এই যে একটা মিষ্টি একটা জিনিস আছে, এই মিষ্টি জিনিসটা আপনারা চিনেন কিনা? এই মিষ্টি জিনিসটার নাম হচ্ছে ডেল, বা এইটাকে বলে হচ্ছে নেবলা। নেবলা শুনলে আমার কেন জানে এটা দুষ্টু দুষ্টু কথা মনে হয়। মানে আসলে আমার কলেজে আমার এক বন্ধু ছিল, এই নামে কেউ যদি আসলে থেকে থাকিস আমার ক্লাসে, আমি দুঃখিত, আই লাভ ইউ সো মাচ। ওই বন্ধুর নাম ছিল নাবিল, খুব সুন্দর কিউট নাবিল। তো এই নাবিলকে আমরা আদর করে ডাকতাম নাবলা। তো নাবিলকে নাবলা ডাকতে ডাকতে নেবলা দেখতেই আমার হচ্ছে নাবিলের কথা মনে পড়ে, ঠিক আছে। আচ্ছা, তো এই যে ডেল বা নেবলা আছে, এই ডেল বা নেবলাটা কি? এই ডেল বা নেবলাটা হচ্ছে ভেক্টর ডিফারেন্সিয়াল, ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর। ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরটা কি? ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরটা হচ্ছে ন্যাবলা। সো এই ন্যাবলা বা ডেল সমান হচ্ছে আই ক্যাপ ইন্টু ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ইন্টু ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ইন্টু ডেল ডেল জেড। সো এই হচ্ছে আমাদের ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর বা ভেক্টর ব্যবকলনীয় অপারেটর, যেটাকে আমরা কি বলছি? যেটাকে আমরা বলছি হচ্ছে ডেল বা ন্যাবলা। সো এখন পর্যন্ত যে দুইটা জিনিস আপনি দেখছেন, একটা হচ্ছে আপনি এক ধরনের ফিল্ড দেখছেন, যেই ফিল্ডগুলা কোনো একটা স্কেলার রাশিকে আপনি হিসাব নিকাশ গবেষণা করতেছেন স্কেলার রাশির ব্যাপারে। সো ওই স্কেলার রাশির জন্য যেই ফিল্ড নিয়ে আপনি কাজ করতেছেন সেটাকে আপনি বলতেছেন হচ্ছে স্কেলার ফিল্ড। এবং আরেকটা আপনি পাইছেন হচ্ছে কোন একটা ভেক্টর ফিল্ড, এটা কোন একটা ফোর্সের ক্ষেত্রে হইতে পারে, এক্সিলারেশনের ক্ষেত্রে হইতে পারে, ভেলোসিটির ক্ষেত্রে তো অবশ্যই হইতে পারে। কোন একটা ভেক্টর রাশিকে আপনি পরিমাপ করতেছেন, তাহলে ওইটার জন্য আমরা কি হিসাব করব? আমরা হিসাব করব হচ্ছে ভেক্টর, এটা ফিল্ড। সো এটা হচ্ছে একটা ভেক্টর রাশি। নরমালি চিন্তা করো বেগের রাশি হইতে পারে, অথবা হচ্ছে সরণের রাশি, ত্বরণের রাশি, এনিথিং। তো এই দুটা জিনিস। আর এইখানে আমরা কি পড়ছি? এইখানে আমরা পড়ছি হচ্ছে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর ন্যাবলা। সো এই যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে স্কেলার ফিল্ড বা ভেক্টর ফিল্ড, আরেকটা হচ্ছে ন্যাবলা। এদের দুজনকে মিলিয়েই আমরা ওই যে তিনটা আরো স্পেশাল রাশিমালা দেখছিলাম, একটার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট, এটাকে আমি সংক্ষেপে গ্র্যাড লিখি, একটার নাম হচ্ছে ডাইভারজেন্স, এটাকে সংক্ষেপে লিখি ডিভ,
আর আরেকটার নাম হচ্ছে কার্ল। এটাকে কার্লি লিখি, এটাকে আর সংক্ষেপে কিছু লেখার দরকার নাই। সো এই গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল এটা কোত্থেকে আসে? এইটা আসে হচ্ছে ন্যাবলা এবং ওই যে আমি স্কেলার ফাংশন এফ অফ এক্স, বা এইটাকে মনে করি এফ অফ এক্স। আসলে এভাবে বলাটা তো ভালো হয় না, কারণ এটা এক্স ওয়াই জেড তিনোটার ক্ষেত্রেই হইতে পারে। তো এইটাকে বলতে পারি হচ্ছে এফ অফ এক্স ওয়াই জেড কমা এফ ভেক্টর অফ এক্স ওয়াই জেড, স্কেলার ফাংশন এবং ভেক্টর ফাংশন বা স্কেলার ফিল্ড। এই এফ অফ এক্স ওয়াই জেড মানে কি? এফ অফ এক্স ওয়াই জেড মানে স্কেলার ফিল্ড। ভেক্টর এক্স ওয়াই জেড মানে কি? এটা হচ্ছে ভেক্টর ফিল্ড। সো এই ন্যাবলা এবং স্কেলার ভেক্টর ফিল্ড এদেরকে মিলায় আমরা কার্ল গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স বানাবো। ঠিক আছে? হ্যাঁ, আই পরে দিলেও হবে, আই পরে দিলেও হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে আসেন এইবার আমরা শুরু করি হচ্ছে আমাদের প্রথম পড়াশোনা। প্রথম পড়াশোনা আমরা কি করব? প্রথম পড়াশোনা আমরা শিখব হচ্ছে গ্রেডিয়েন্ট। প্রথম পড়াশোনা আমরা কি শিখবো? প্রথম পড়াশোনা শিখবো হচ্ছে গ্রেডিয়েন্ট। তো একটা জিনিস আপনি একটু মনে করেন যে আমরা যখন শুরুর দিকে অপারেটর নিয়ে পড়াশোনা করতেছিলাম, অপারেটরের ক্ষেত্রে আমরা এরকম একটা জিনিস বলছি না, যে মনে করো যে এইটা যদি একটা অপারেটর হয়, আমি যদি এখানে ইনপুট দেই 2 আর 4, ও যদি বলে 8, আমি যদি এখানে ইনপুট দেই 3 আর 5, ও যদি এখানে আমাকে বলে হচ্ছে 15, যে ও ওখানে 2 আর 4-এর জন্য ও কত বললো? 8, এবং 3 আর 5-এর জন্য কত বললো? 15। তার মানে এখানে আসলে আমার অপারেটরটা কি? এখানে অপারেটরটা হচ্ছে গুণ বা মাল্টিপ্লিকেশন। এখানে অপারেটরটা কি? অপারেটরটা হচ্ছে গুণ বা মাল্টিপ্লিকেশন। ঠিক আছে? তাইলে এইখান থেকে খেয়াল করেন, এই যে উপরে 2 বা 4 আছে, বা এই যে 3 5 আছে, এদেরকে আপনি আসলে কি বলেন? এদেরকে আপনি আসলে বলেন হচ্ছে ইনপুট। এদেরকে আপনি কি বলেন বাবা? এদেরকে আপনি বলেন হচ্ছে ইনপুট। নিশ্চয়ই বুঝতে পারছি। আর এই যে 8 বা 15 আছে, এদেরকে আমরা কি বলি? এদেরকে আমরা বলি হচ্ছে আউটপুট। সো যে কোনো একজন অপারেটর, যে কোনো একজন অপারেটর আসলে কি করে? যে কোনো একজন অপারেটর কোনো একটা অপারেশন ঘটায়। যে কোনো একটা অপারেটর কি করে? যে কোনো একটা অপারেটর কোনো একটা অপারেশন ঘটায়। সো এই অপারেশনটা ঘটানোর ফলে কি হয়? ওকে কোনো একটা ইনপুট দেওয়া হয়েছিল এবং ও সেটাকে ইদার যোগ করে, বিয়োগ করে, গুণ করে, ভাগ করে, যা খুশি করে, ওইটাকে কি করে? ও অপারেট করে একটা সামথিং জিনিস বানায়। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? তাহলে আমরা এখান থেকে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে এই যে আমরা তিনটা অপারেটর পড়বো, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল, এদেরও সবার একটা করে ইনপুট আছে, একটা করে আউটপুট আছে। প্রত্যেকের একটা করে কি থাকবে? প্রত্যেকের একটা করে ইনপুট থাকবে, প্রত্যেকের একটা করে আউটপুট থাকবে। ঠিক আছে? আচ্ছা, তো এইসব হাবি জাবি আমরা পড়ে আসছি, এগুলো আমরা অনেক অ্যাডভান্স চলে গেছি, এগুলো আমাদের দরকার নেই। তাহলে ফার্স্টে আসেন, আমি শুরুতে যেটা বলছি, আমাদের প্রত্যেকটা অপারেটরের জন্য এই যে কার্ল, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, প্রত্যেকটা অপারেটরের জন্য আমাদের কি থাকবে? আমাদের অঙ্ক করার একটা টেকনিক থাকবে। আমরা এই অঙ্কগুলা করতে চাই, কিভাবে আমি অঙ্ক করে মার্কস পাবো সেইটা আমি জানতে চাই। এবং আরেকটা জিনিস আমি জানতে চাই, সেটা হচ্ছে এটার ফিজিক্যাল প্রপার্টিটা আসলে কি, এটার তাৎপর্য কি, এটা দিয়ে কি বুঝানো হয়, এটার মান কি বুঝায়, দিক কি বুঝায়, এই সব কিছু। আচ্ছা আসে, তাহলে ফার্স্ট অফ অল আমি আগে গ্রেডিয়েন্টের কথায় আসি। আমি মনে করলাম যে এই যে অপারেটরটা আছে, এই অপারেটরটা কি বাবা? এই অপারেটরটা হচ্ছে গ্রেডিয়েন্ট। তাহলে গ্রেডিয়েন্ট যেই কাজটা করে, গ্রেডিয়েন্ট ইনপুট হিসেবে নেয় হচ্ছে ভেক্টর রাশি। গ্রেডিয়েন্ট ইনপুট হিসেবে কি নেয়? গ্রেডিয়েন্ট ইনপুট হিসেবে নেয় হচ্ছে ভেক্টর রাশি, এবং আউটপুট হিসেবে কি করে? আউটপুট হিসেবে সে দেয় হচ্ছে একটা স্কেলার রাশি। তো এইটা হচ্ছে গ্রেডিয়েন্টের প্রথম কথা, যে গ্রেডিয়েন্ট কি করে ভাই? গ্রেডিয়েন্ট হচ্ছে ইনপুট হিসেবে নেয় হচ্ছে ভেক্টর রাশি। একটা ভেক্টর রাশিকে সে ইনপুট হিসেবে নিবে, এবং এই ভেক্টর রাশিটাকে ও কি করবে? ও হচ্ছে পরবর্তীতে স্কেলার রাশি হিসেবে আউটপুট দিবে। এই যে স্কেলার থেকে ভেক্টরে কনভার্ট করতে হচ্ছে, এই যে স্কেলার থেকে ভেক্টরে কনভার্ট করতে হচ্ছে, এই কনভার্সনটা করার জন্য কাকে লাগে? এই কনভার্সনটা করার জন্য আমাদের লাগে হচ্ছে গ্রেডিয়েন্টকে। গ্রেডিয়েন্ট কি করে? স্কেলার থেকে
সরি ভেক্টর থেকে স্কেলারে কনভার্ট করে। ঠিক আছে? আচ্ছা, তাহলে খেয়াল করেন আমি চিন্তা করলাম যে কোনো একটা ভেক্টর ফাংশন, কোনো একটা ভেক্টর ফাংশন বা একটা ভেক্টর ফিল্ড আপনি যাই বলেন না কেন, তো এই ভেক্টর ফিল্ড সাপোজ এফ অফ, নাম দিলাম হচ্ছে এক্স ওয়াই জেড। এই এফ অফ এক্স ওয়াই জেড সমান কত? এফ অফ এক্স ওয়াই জেড সমান হচ্ছে 2x² ইন্টু আই ক্যাপ প্লাস 3y জেড স্কোয়ার ইন্টু জে ক্যাপ প্লাস জেড কিউব ইন্টু কে ক্যাপ। সো এটা কি? এটা হচ্ছে একটা ভেক্টর ফিল্ড দেখতে পাইলাম এক্স ওয়াই জেড। আচ্ছা, সো এইখান থেকে আমাদেরকে কোশ্চেনে কি বলবে? এইখান থেকে আমাদেরকে কি বলবে? এইখান থেকে ভেরি গুড, পড়াশোনা করে আসা ছেলে পেলে, পড়াশোনা করে আসা ছেলে পেলে ভাল লাগে। তাহলে গ্রেডিয়েন্টে যেইটা হবে, আমরা ইনপুটে কি দিব? আমরা ইনপুটে দিব আসলে স্কেলার রাশি, এবং আউটপুটে আমরা কি পাবো? আউটপুটে আমরা পাবো হচ্ছে ভেক্টর রাশি। এই হচ্ছে জাতির অবস্থা। এই হচ্ছে জাতির অবস্থা যে আমি শুরুর দিন থেকেই আমি অবশ্যই গ্রেডিয়েন্ট স্কেলার রাশিকে ইনপুট হিসেবে নিবে। অবশ্যই গ্রেডিয়েন্ট স্কেলার রাশিকে ইনপুট হিসেবে নিবে। স্থান, জায়গা, পাওয়ার তো আমি দিছি আর কি, পাওয়ার দেওয়াই যায়, পাওয়ার দিতে কোনো সমস্যা আছে নাকি? সো মনে রাখেন গ্রেডিয়েন্টে সবসময় ইনপুট কি হবে? গ্রেডিয়েন্টে ইনপুট হবে হচ্ছে স্কেলার, আউটপুট হবে কি? আউটপুট হবে হচ্ছে ভেক্টর। সো আপনি যদি একটা স্কেলার ফিল্ড চিন্তা করেন, একটা স্কেলার ফিল্ড আপনি চিন্তা করলেন, সাপোজ এফ অফ এক্স ওয়াই জেড, তাইলে এইটাকে বললাম, এইটা কি হবে? এইটাকে বললাম 2x³ প্লাস 3y² জেড প্লাস z³ এইটুকুই থাকলো। এইটাই আমার স্কেলার ফিল্ড হিসেবে এনাফ। এখানে আমার আর কোনো কিছু মানে দেওয়ার দরকার নাই। আমাদেরকে বাইর করতে বললো যে কোনো একটা বিন্দু, মনে করো 1, -2, 3 বিন্দুতে, 1, -2, 3 বিন্দুতে গ্রেডিয়েন্ট, 1, -2, 3 বিন্দুতে গ্রেডিয়েন্ট কত? তাহলে আগে আমি ম্যাথটা কিভাবে করতে হয় সেটা একটু দেখে ফেলি, তারপরে আমি কি করব? তারপরে আমি এটা থেকে হচ্ছে এটার ফিজিক্যাল প্রপার্টিটা কি সেটা আমি বুঝবো। তাহলে আসেন গ্রেডিয়েন্ট আমরা কিভাবে বাইর করি। গ্রেডিয়েন্ট আমরা কিভাবে বাইর করি? আমরা যেই স্কেলার ফাংশনটা দেওয়া আছে, এই স্কেলার ফাংশনের সাথে আমি ন্যাবলার জাস্ট গুণ করি, ন্যাবলা ইন্টু এফ, ন্যাবলা ইন্টু এফ, আমি শুধু এই কাজটা করি। সো এই যে ন্যাবলা ইন্টু এফ, এটা কিন্তু ডট গুণন না। এটাকে কেউ আমরা যেন ডট গুণন না মনে করি, কারণ দিন শেষে ডট গুণন কি হয়? ডট গুণন হয় হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যে। ডট গুণন কি হয়? দুইটা ভেক্টরের মধ্যে। তো এটা ডট গুণন না, এটা ক্রস গুণন তো কোনো কারণই নেই, এটা জাস্ট একটা গুণন, এটা জাস্ট একটা গুণন। তাইলে এইখানে আমি কি লিখতে পারবো? আমি লিখতে পারবো আই into del x plus j into del y plus k into del z। এই পুরাটার সাথে আমি কি করব? এই পুরাটার সাথে হচ্ছে আমি ওই যে রাশিমালাটা আছে এটাকে গুণ করব। তাইলে 2x³ plus 3y² z plus z³। আচ্ছা, খেয়াল করেন তার মানে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে আপনি শুরুতে এই i del x দিয়ে পুরাটারে গুণ করবেন। এই i del x দিয়ে আপনি কি করবেন? পুরাটাকে গুণ করবেন। এরপরে j del y দিয়ে পুরাটাকে গুণ করবেন, k del z দিয়ে পুরাটাকে গুণ করবেন। তাহলে এইখান থেকে খেয়াল করেন i ইন্টু del x অফ, আমি কি লিখতে পারবো? আমি লিখতে পারবো হচ্ছে এই পুরা জিনিসটা। তাহলে পুরা জিনিসটা যদি লিখি i ইন্টু del x অফ এইটা, আচ্ছা, প্লাস আমি কি লিখতে পারবো? প্লাস আমি লিখতে পারবো জে ইন্টু del y অফ, জে ইন্টু del y অফ এই পুরা জিনিসটা, প্লাস আমি কি লিখতে পারবো? প্লাস আমি লিখতে পারবো কে ইন্টু del z অফ এই পুরা জিনিসটা। তাহলে এখানে আমি কি করছি? জাস্ট আমি গুণ আকারে তিনটা জিনিসকে বসাইছি, যে del x এর সাথে পুরাটা, del y এর সাথে পুরাটা, del z এর সাথে পুরাটা। মানুষজন আমাকে অ্যান্সার বলছে, ভেরি নাইস। আচ্ছা, একটু জায়গা জমি দরকার আমাদের,
তো একটু যদি চাপায় দেই জিনিসপত্রগুলোকে, সো আশা করি বুঝতে পারবেন। তাহলে এবার এইখান থেকে আপনি কি করবেন, আপনি হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবেন। দেখেন এখানে এখনো কোনো ভেক্টর রাশি, মানে আমাদের কোনো ভেক্টর ফাংশন তো আমরা ইউজ করি নাই, সো এই জায়গায় আমাদের ভেক্টর নিয়ে তেমন কোনো গ্যাঞ্জাম করতে হবে না। আমরা যা কিছু করব, জাস্ট আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা করব। জাস্ট আমরা কি করব, জাস্ট আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা করব। একটু ঠিক জায়গায় থাকিস না কেন বাবা? ওকে, তো আমরা কি করব, আমরা হচ্ছে একটু পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব। সো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন যদি করি, একটা একটা করে খেয়াল করেন, একটা একটা করে খেয়াল করেন। ফার্স্টে এই যে উপরের লাইনটা আছে, যাদের পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ভালো পারা আছে তারা করে ফেলেন। এই যে লাইনটা আছে, এই হলুদ আন্ডারলাইন দেওয়ার লাইনটা, এই লাইনটাকে খেয়াল করেন। সো আপনি যখন ডেল ডেল এক্স দিয়ে এইটারে ডিফারেন্সিয়েশন করবেন, সো ডেল ডেল এক্স এর কাছে কি, ডেল ডেল এক্স এর কাছে, ডেল ডেল এক্স এর কাছে কি হচ্ছে, ডেল ডেল এক্স এর কাছে ওয়াই জেড কি হয়ে যাচ্ছে, ওয়াই জেড কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে না? ডেল ডেল ওয়াই এর কাছে সিমিলার, ডেল ডেল ওয়াই এর কাছে জেড এক্স কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। এটা আমরা বুঝি, এই হচ্ছে আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের হিসাব। এটা হচ্ছে আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের হিসাব। তাইলে এইখান থেকে আমি যদি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি, তাইলে আই ইন্টু ডেল ডেল এক্স, তাহলে এখানে যেটা হবে, শুধু এক্স এর টার্মটা থাকবে, কারণ বাকি যে দুইটা রাশি আছে, বাকি যে দুইটা রাশি আছে ওয়াই স্কোয়ার জেড, সো ডেল এক্স এর সাপেক্ষে ওয়াই স্কোয়ার জেড পুরোটা কি হয়ে যাবে, পুরোটা হয়ে যাবে হচ্ছে ধ্রুবক, কনস্ট্যান্ট, জিরো ডিফারেন্সিয়েশন করলে, জেড কিউব ডিফারেন্সিয়েশন করলে জিরো। তাইলে এইখান থেকে দেখো আমি কি লিখতে পারবো, এইখান থেকে আমি লিখতে পারবো আই ইন্টু ডেল ডেল এক্স অফ 2x কিউব, কারণ বাকি সবগুলা কনস্ট্যান্ট বাদ চলে গেছে। এরপরে খেয়াল করো, এরপরে খেয়াল করো এখানে কি আছে, এখানে আছে ডেল ডেল ওয়াই। সো যখন ডেল ডেল ওয়াই দিয়ে করব, 2x কিউব কনস্ট্যান্ট জিরো, জেড কিউব কনস্ট্যান্ট জিরো, থাকবে কি, থাকবে হচ্ছে শুধু 3y স্কোয়ার জেড। সো যদি শুধু 3y স্কোয়ার জেড থাকে, তাহলে এইখান থেকে কি লিখতে পারবো, লিখতে পারবো প্লাস জে ইন্টু ডেল ডেল ওয়াই অফ, ডেল ডেল ওয়াই অফ 3y স্কোয়ার জেড, আর এইখান থেকে প্লাস কে ইন্টু, এরপরে চলে আসে কি, এরপরে কি আসবে, এরপরে দেখো জেড। এখন জেডটা দেখো, জেড দুই জায়গাতে আছে, জেড দুই জায়গাতে আছে, এইখানেও একটা জেড আছে ওয়াই স্কোয়ার জেড, আর এইখানেও জেড আছে, দুইটা জেড আছে। তাহলে জেড রিলেটেড দুইটা রাশিমালা আমাদের বসবে। তাহলে জেড রিলেটেড রাশিমালা যদি দুইটা বসাই, তাহলে কে ইন্টু ডেল ডেল জেড অফ, তাইলে এখানে কি লিখবো, এখানে লিখবো 3y স্কোয়ার জেড প্লাস জেড কিউ। আমি ডিফারেন্সিয়েশনটা করে নেই, এরপর আপনাদের সাথে মিলায় দেখতেছি। তাহলে এইখানে কি আসবে দেখেন, 3 দুগুণে 6, তাহলে 6x স্কোয়ার, তাহলে 6x স্কোয়ার ইন্টু আই ক্যাপ প্লাস এইখানে কি আসবে, এইখানে আসবে হচ্ছে 6yz, 6yz ইন্টু জে ক্যাপ প্লাস এইখানে কি আসবে খেয়াল করেন, এইখানে আসবে হচ্ছে 3y স্কোয়ার, তাহলে এইখানে আসবে হচ্ছে 3y স্কোয়ার প্লাস 3z স্কোয়ার ইন্টু কে ক্যাপ। সো এইটা আমরা কি পাইছি, এইটা আমরা পাইছি হচ্ছে নেবলা অফ এফ, এইটা আমরা পাইছি হচ্ছে ওই স্কেলার রাশিটার, ওই স্কেলার রাশিটার গ্রেডিয়েন্ট। এখনো আমাদের পুরো অঙ্ক শেষ হয় নাই, আমরা গ্রেডিয়েন্টের সমীকরণটা বের করছি। গ্রেডিয়েন্টের সমীকরণটা কি আসছে, গ্রেডিয়েন্টের সমীকরণটা আসছে এইটা। এটা আবার কেউ মুখস্থ করতে লাগিস না সমীকরণ শুনে, এটা দেওয়া আছে এরকম, তাই এটা আসছে। ঠিক আছে, ওকে। ডেল ডেল ওয়াই, ডেল ডেল ওয়াই এ কি হয়েছে, 3y স্কোয়ার জেড আছে, কারণ এখানে ওয়াই আছে তাই বস। তুমি পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা দেখে আসো, তুমি পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা দেখে আসো। আচ্ছা কি হয়েছে লাস্ট লাইনে, কি হয়েছে লাস্ট লাইনে, সবগুলো ডিফারেন্সিয়েশন করছি ভাই। 3 দুগুণে 6, 6x স্কোয়ার, 3 দুগুণে 6, 6yz, ওইখানে হচ্ছে জেড কে করলে 1, আর এখানে জেড কিউব কে করলে 3z স্কোয়ার। বুঝতে পেরেছি। আচ্ছা, কনস্ট্যান্ট এইটা আসলে এইটাকে বলে হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন নিয়ে আমরা
আগের ২-১ ক্লাসে বেশ পড়াশোনা করেছি, আপনি বোধহয় পড়েন নাই। যারা ডিফারেন্সিয়েশন পড়ছেন ঠিকঠাক মতো তারা কি মিলছে? তারা কি আমার সাথে বুঝছেন? ঠিক আছে? এখনো কি কামব্যাক দেওয়া যাবে? তুই কি এইচএসসি 25 ব্যাচ নাকি? এখনো কামব্যাক দেওয়া যাবে মানে? তোরা তো কামব্যাক দেস কেন ভাই? তোরা সামনে আগাইতে পারস না কেন? তোদের তো কামব্যাক দেওয়া মানে 3z² কই থাকি আসলো? জেড কিউবকে ডিফারেন্সিয়েশন করছি বস। জেড কিউবকে ডিফারেন্সিয়েশন করলে 3z² আসে। জেড কিউবকে ডিফারেন্সিয়েশন করলে 3z² আসে। আশা করি বুঝতে পারছেন। ক্লিয়ার? মিলছে? মিলছে? ওকে। এফ কে পাই নিলে হবে না? এফ কে পাই নেওয়া মানে আমি বুঝি নাই। মিলছে আলহামদুলিল্লাহ? ওকে ফাইন। আচ্ছা, এখন আসেন আপনাকে একটা গিভেন একটা বিন্দু দেওয়া আছে। তাইলে এইখান থেকে আমি ধরে নিলাম এই জায়গায় যদি চলে আসি, তো এখান থেকে যদি এই জায়গায় চলে যাই, আমার বিন্দুটা কত? আমার বিন্দু বলা আছে 1 -2 3 বিন্দুতে। তাহলে 1 -2 3 বিন্দুতে, তাইলে এই 1 -2 3 বিন্দুতে আমি কি বাইর করতে চাই? আমি বাইর করতে চাই হচ্ছে গ্রেডিয়েন্ট অফ এফ। তো এই যে গ্রেডিয়েন্ট অফ এফ চাইলে এক্স ওয়াই জেড লিখতে পারেন। তো এই গ্রেডিয়েন্ট অফ এফ সমান কত হবে? আপনি এক্স ওয়াই জেড এর মান বসায় দিবেন। তো তার মানে এখানে এটা কি? এইটা হচ্ছে এক্স এর মান, এইটা হচ্ছে ওয়াই এর মান, এইটা হচ্ছে জেড এর মান। তিনটা মান বসান। তাহলে এইখান থেকে আপনি কি লিখতে পারবেন? আপনি লিখতে পারবেন হচ্ছে 6x²। তাইলে 6 ইন্টু 1² 6 ইন্টু 1² ইন্টু আই ক্যাপ। আচ্ছা, প্লাস আপনি কি লিখবেন? 6yz। 6 ইন্টু ওয়াই এর ভ্যালু কত? -2। জেড এর ভ্যালু কত? 3। এইটার সাথে কি? এইটার সাথে হচ্ছে জে ক্যাপ। প্লাস আপনি কি লিখবেন? প্লাস আপনি লিখবেন হচ্ছে কে ক্যাপ। এরপর আপনি দিবেন হচ্ছে ব্র্যাকেট। এরপরে আপনি লিখবেন হচ্ছে 3 ইন্টু -2, ওয়াই এর ভ্যালু -2, টোটালটার উপরে স্কোয়ার। প্লাস আপনি কি লিখবেন? আপনি লিখবেন 3 ইন্টু জেড এর ভ্যালু হচ্ছে 3, 3 ইন্টু 3 স্কোয়ার। তাহলে এইখান থেকে আপনি কি লিখতেছেন আমরা একটু দেখি। এইখান থেকে আপনি লিখতেছেন হচ্ছে 6 অফ আই। এখান থেকে আপনি লিখলেন 6 অফ আই। তারপর আপনি লিখবেন 3 দুগুণে 6, 6 6 হচ্ছে 36 মাইনাস 36 অফ জে। আপনার সাথে আমার মিলছে কিনা জানেন। এখানে আপনি লিখবেন হচ্ছে 2 দুগুণে 4, 3 4 হচ্ছে 12, আর এইখানে লিখবেন হচ্ছে 3 3 9, 3 নং হচ্ছে 27। দ্যাট মিনস এখানে কত আসতেছে? 39। কত আসছে? 39 প্লাস 39 অফ কে ক্যাপ। সো এইটুকু হচ্ছে আমরা ফাইনালি বাইর করছি। আমাদের গ্রেডিয়েন্ট এটা আসছে। তার আগে দেখি ব্রিলিয়েন্ট মানুষজনের সাথে মিলছে কি না। 4i তো হয় না, 6i হয় বাবু। তুমি আরেকবার একটু চেক করো। মিলেছে আলহামদুলিল্লাহ। 6i - 36j প্লাস 39k। ওকে ফাইন। কে ক্যাপের ডিফারেন্সিয়েশন হয় না। এগুলা আই ক্যাপ, জে ক্যাপ এগুলা একক ভেক্টর, আয়ত একক ভেক্টর। তো এইগুলার কোনো ডিফারেন্সিয়েশন হয় না। ঠিক আছে, এগুলার ডিফারেন্সিয়েশন হওয়ার কিছু নাই। তাহলে খেয়াল কর, আপনি এখান থেকে গ্রেডিয়েন্ট কেমনে বাইর করতে হয়। আপনি গ্রেডিয়েন্ট বের করে ফেলছেন, গ্রেডিয়েন্ট বের করে ফেলছেন, আপনার ম্যাথ পার্ট ডান। গ্রেডিয়েন্ট আমরা এইভাবে বের করব। সো একটা স্কেলার রাশি, এটা তাপমাত্রা হইতে পারে, ভর হইতে পারে, এইটা হইতে পারে, অন্য যে কোনো একটা রাশি হইতে পারে। সচরাচর ভর হয় না। ভর তো আসলে জায়গার সাথে সাথে ভর চেঞ্জ হয় না। যদি না আমি কোনোভাবেই আসলে ভর চেঞ্জ হয় না। ওজন চেঞ্জ হইতে পারে, ভর কখনো চেঞ্জ হবে না। ঠিক আছে। আচ্ছা, তো একটা স্কেলার রাশি বা একটা স্কেলার ফাংশন দেওয়া থাকবে, স্কেলার ফিল্ড দেওয়া থাকবে, সেটাকে আমরা ন্যাবলা দিয়ে অপারেট করব। এইটা ডট গুণন না, এটা জাস্ট গুণন। তো এই গুণ করে দিব, গুণ করে দিলে এখান থেকে আমাদের একটা ভেক্টর ফাংশন আসবে। তো আমরা কি করতেছি? ইনপুট হিসেবে দিচ্ছি স্কেলার, আউটপুট হিসেবে কি পাচ্ছি? ভেক্টর পাচ্ছি। ঠিক আছে। তাহলে এবার এইখান থেকে আপনি যে রাশিটা পাইছেন এইটাই বেসিক্যালি গ্রেডিয়েন্ট বুঝাচ্ছে। এখন তোমাকে পার্টিকেলের একটা স্পেসিফিক পয়েন্ট দিয়ে দেওয়া আছে। সো পয়েন্ট কত বলছে এখানে? 1 -2 3। সো এখান থেকে 1 -2 3 বিন্দুতে আপনি 1 বসাইছেন, -2 বসাইছেন, এক্স ওয়াই জেড এর ভ্যালু বাইর করছেন। কি হয়েছে? 3y² এর পরে জেড কই গেল? ডিফারেন্সিয়েশন হয়েছে বস। ডিফারেন্সিয়েশন হয়ে জেড চলে গেছে। ডেল ডেল জেড অফ জেড সমান 1। তুমি এর আগের ক্লাসগুলো করো নাই। ঠিক আছে, অন্য সূত্র মনে রাখতে হবে না, অন্য কোনো সূত্র মনে রাখার দরকার নেই। আপনার ডট গুণন ক্রস গুণন লাগবে। ঠিক আছে। আচ্ছা, ওকে ফাইন। এখন আসেন, আপনি তো গ্রেডিয়েন্ট পড়ে ফেলছেন। তো এই জায়গায় আমি এইটা বুঝতে চাই
যে এই যে গ্রেডিয়েন্ট দিয়ে আমি আসলে কি বুঝাইছি, মানে গ্রেডিয়েন্টের সিগনিফিকেন্সটা কি, বা গ্রেডিয়েন্টের এটার আমি কি বলতেছিলাম, ফিজিক্যাল প্রপার্টিস, ঠিক আছে, ভৌত তাৎপর্য, এইটা দিয়ে আমি আসলে কি বুঝাই গ্রেডিয়েন্টের ফিজিক্যাল প্রপার্টিস। এই যে এটা যদি একটা অফলাইন ক্লাস হইতো তাইলে আমি এখন নিশাত তাবাসসুমকে দাঁড় করাইতাম, আমি নিশাত তাবাসসুমকে দাঁড় করাইতাম এবং ওকে দাঁড় করায় আমি জিজ্ঞেস করতাম যে বল গ্রেডিয়েন্টের ভৌত তাৎপর্য কি, বা এই যে তুই একটা গ্রেডিয়েন্ট বাইর করছস 6i মাইনাস 36j প্লাস 39k, তো এটা তো একটা ভেক্টর রাশি। তো ভেক্টর রাশি কি, ভেক্টর রাশির একটা মান থাকে, ভেক্টর রাশির একটা দিক থাকে। ভেক্টর রাশির কি থাকে, তাহলে এখান থেকে আসো, সরি, এখান থেকে আমরা কি পাইলাম, আমি যে গ্রেডিয়েন্টটা বাইর করছি এটা যেহেতু একটা ভেক্টর কোয়ান্টিটি, এইটার কি থাকবে, এইটার থাকবে হচ্ছে একটা মান, এবং এইটার কি থাকবে, এইটার থাকবে হচ্ছে একটা দিক। তো এইটার মান দিয়ে আসলে কি বুঝায় এবং এইটার দিক দিয়ে আসলে কি বুঝায় আমরা সেইটা বুঝবো। তো তার জন্য আমাদের লাগবে হচ্ছে অনেক বড় একটা রুম। তো আমরা একটা অনেক বড় রুম নিয়ে নিছি, এবং এই যে অনেক বড় রুম নিছি, এই অনেক বড় রুমের একটা কোনায় গিয়ে আমি কি করছি, একটা কোনায় গিয়ে আমি চুলা জ্বালাইছি, কারণ এখন শীতকাল, গরমকাল হইলে আমি এসি চালাইতাম। এই কর্নারে আমি কি করছি, এই কর্নারে আমি একটা চুলা জ্বালায় দিছি। আচ্ছা, তো এখন এই যে এই কর্নারে গিয়ে আমি একটা চুলা জ্বালায় দিছি, আমি মনে করলাম যে আমি যে কোনো একজন মানুষ, আমি একজন অবজারভার, আমি হয়তোবা রুমের মাঝখানে কোনো একটা পয়েন্টে আছি, এবং আমি এই পয়েন্টে দাঁড়ায় আমি হিসাব করতে চাচ্ছি যে এই রুম থেকে আমি কোন দিকে চলে গেলে আমার গরম সবচাইতে বেশি লাগবে, কোন দিকে গেলে আমি বেশি তাপমাত্রা অনুভব করব। কি বলছি, কোন দিকে গেলে আমি বেশি তাপমাত্রা অনুভব করব। এখানে তুমি একটা জিনিস বুঝো বাবু, এখানে একটা জিনিস বুঝো, সেটা হচ্ছে তাপমাত্রা ব্যাপারটা কি, তাপমাত্রা ব্যাপারটা একটা স্কেলার রাশি। এখন আপনি বলতেছেন যে আপনি রুমের মাঝখানে একখানে দাঁড়ায় আছেন, এখান থেকে মানে চুলার চাইতে আমি ছোট হয়ে গেছি, কি একটা আধ্যাত্মিক ব্যাপার। তো এই রুমের আপনি যে কোনো দিকে যাইতে পারেন, আপনি এই রুমে মনে করেন, আপনি এই রুমে কি করতে পারেন, আপনি এই রুমে পিছন দিকে আসতে পারেন, আপনি এই রুমে এই দিকে যাইতে পারেন, আপনি এই রুমে এই দিকে যাইতে পারেন, কোনোটাতে আপনি বেশি তাপমাত্রা অনুভব করতেছেন না। আপনি দেখলেন আপনি এই ডিরেকশন বরাবর হরাইজন্টালি চলে গেলেন, আপনি কিছুটা তাপমাত্রা অনুভব করতেছেন, আপনার একটু গরম গরম লাগতেছে। আবার মনে করলেন আপনি এই দিকে চলে গেলেন, এই দিকেও গেলেও আপনার কিছুটা তাপমাত্রা বাড়তেছে, আপনি কিছুটা গরম অনুভব করতেছেন। তো কোন দিকে গেলে, এটা তো আসলে বোঝা খুবই সহজ, যে আমি যদি ডিরেক্ট চুলা বরাবর আগায় যাইতে থাকি, ডিরেক্ট আমি যদি চুলা বরাবর আগায় যেতে থাকি, সোজা ডায়াগোনালি এই চুলাটার দিকে আগায় যেতে থাকি, তাহলে আমি কি হবে, তাহলে আমি বেশি তাপমাত্রা অনুভব করব। তাহলে খেয়াল করেন, তাপমাত্রা, আমি ফিজিক্যাল প্রপার্টি বলতেছি, তাপমাত্রা এইটা একটা স্কেলার রাশি, এই স্কেলার রাশিটা পরিবর্তন হচ্ছে। তো এই যে স্কেলার রাশি পরিবর্তন হচ্ছে, এইটা কিসের সাপেক্ষে হচ্ছে, এইটা সরণের পরিবর্তন, অবস্থান ভেক্টরের পরিবর্তন। সরণ হচ্ছে, সরণ একটা ভেক্টর রাশি, আপনি এক্স এক্সিস বরাবর বা অনুভূমিক বরাবর গেলেন, কিছুটা তাপমাত্রা বেশি অনুভব করবেন, আপনি ওয়াই এক্সিস বরাবর উঠলেন, কিছুটা তাপমাত্রা বেশি অনুভব করবেন, আপনি কোনাকুনি রুমের উল্টা দিকে চলে গেলেন, আপনি ঠান্ডা অনুভব করবেন বা তাপমাত্রা কম অনুভব করবেন, কিন্তু আপনি কোনাকুনি আগায় গেলে আপনি তাপমাত্রা বেশি অনুভব করবেন। তাহলে দেখেন আপনার পরিবর্তন ঘটতেছে কিসের, আপনার পরিবর্তন ঘটতেছে অবস্থানের। আপনি এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিস বরাবর আপনার সরণ হচ্ছে, আপনি আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এইসব স্থানাঙ্ক ব্যবস্থা বরাবর চলতেছেন। তো এই যে স্থানাঙ্ক ব্যবস্থা বরাবর চলতেছেন, এইটা একটা ভেক্টর রাশি ভাই, আমি গতিশীল, আমার সরণ হচ্ছে, এটা একটা ভেক্টর রাশি। কিন্তু আমার ভেক্টর পরিবর্তনটা আমার স্কেলার রাশির মানটাকে পরিবর্তন করতেছে। সাপোজ এই পয়েন্ট থেকে, এই পয়েন্ট থেকে আমি যদি, এই পয়েন্ট থেকে আমি যদি কিছুটা সামনে আগায় যেতাম, যে এই মানুষটা যদি এইখান থেকে কি হইতো, এইখান থেকে সে যদি কিছুটা সামনে আগায় যেত, তাহলে সে টেম্পারেচার কি অনুভব করত, সে টেম্পারেচার বেশি অনুভব করত। যত সে সামনে যাবে সে টেম্পারেচার কি অনুভব করবে, তত সে টেম্পারেচার বেশি অনুভব করতে থাকবে। সো ব্যাপারটা আসলে কি, ব্যাপারটা হচ্ছে একটা স্কেলার ফাংশনের পরিবর্তন আমি বের করতে চাচ্ছি কোনো একটা ভেক্টর রাশির
পরিবর্তনের সাপেক্ষে। সো আমি এইটার মান এবং দিকের ব্যাপারে কি বলবো, দিকটা তো আপনি বুঝতেছেন, দিকটা আসলে কি, দিকটা হচ্ছে আসলে কোন দিকে আগাইলে, কোন দিকে আগাইলে, কোন দিকে আগাইলে স্কেলার, এই দুষ্টু ছেলে, কোন দিকে আগাইলে, কোন দিকে আগাইলে স্কেলার রাশির পরিবর্তনের হার, স্কেলার রাশির পরিবর্তনের হার সর্বাধিক হবে। কোন দিকে আগাইলে স্কেলার রাশির পরিবর্তনের হার সর্বাধিক হবে। সো কোন দিকে আগাইলে স্কেলার রাশির পরিবর্তনের হার সর্বাধিক হবে, এটা আমরা বুঝছি কি দিয়ে, এটা আমরা বুঝছি হচ্ছে গ্রেডিয়েন্টের ডিরেকশন দিয়ে। ওই যে দেওয়া আছে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, সো এখান থেকে তো নিশ্চয়ই একটা অ্যাঙ্গেল বের হবে যে দেয়ালের সাথে মানে ভূমির সাথে 30 ডিগ্রি, উলম্বের সাথে 65 ডিগ্রি, অমুকের সাথে 70 ডিগ্রি, যে কোনো একটা অ্যাঙ্গেল বের হবে। সো এই যে অ্যাঙ্গেলটা বের হচ্ছে, এটা আমাকে কি বোঝাচ্ছে, এই ডিরেকশনে চললে স্কেলার রাশির পরিবর্তনের হার ম্যাক্সিমাম, যেই দিকে চললে স্কেলার রাশির পরিবর্তনের হার ম্যাক্সিমাম হবে, সেই দিকটাই আমরা বের করি গ্রেডিয়েন্টের সাপেক্ষে। ঠিক আছে, আচ্ছা, আর আরেকটা হচ্ছে মান। তো মানের ব্যাপারটা কি, এই যে আপনি বললেন, খেয়াল করেন, খেয়াল করেন, একটা মজার জিনিস দেখেন, ধরেন আপনি এই বরাবর এইখানে আসলেন, তো এইখানে আসলেও তো আপনার তাপমাত্রা কিছুটা বেশি অনুভূত হবে, কারণ আদি অবস্থান থেকে এখন আপনি কিছুটা কাছে আছেন না। খেয়াল করেন না, আদি অবস্থান থেকে এখন আপনি কি, ওরে ভেক্টর, এইটাই ভেক্টর বাবা, এইটাই ভেক্টর। এই আদি অবস্থান থেকে আপনি এখন কিছুটা কাছে আছেন, তাহলে আপনি তো এইদিকে তাপমাত্রা কিছুটা বেশি অনুভব করতেছেন। আবার আপনি এইদিকে চলে গেলেন, এইখানেও হয়তো আপনি তাপমাত্রা কিছুটা বেশি অনুভব করতেছেন, কিন্তু কোন দিকে আগাইলে তাপমাত্রা বেশি অনুভব করার রেট সবচাইতে বেশি, এই দিকে। তো এই বেশি রেটটা কত, এই যে আপনি বললাম কোন দিকে আগাইলে স্কেলার রাশির, এই যে এই লাইনটা খেয়াল করো, এই যে এই লাইনটা, স্কেলার রাশির পরিবর্তনের হার সর্বাধিক, এটা কে বলছে, এটা বলছে দিক, এটা বলছে দিক, চুলার দিকে আগাইলে স্কেলার রাশির পরিবর্তনের হার কি হবে, সর্বাধিক হবে। সো এইটার মান আসলে আপনাকে এইটাই বুঝাইছে, কি বুঝাইছে, আপনাকে বুঝাইছে স্কেলার রাশির পরিবর্তনের, স্কেলার রাশি পরিবর্তনের সর্বাধিক হার, স্কেলার রাশির পরিবর্তনের সর্বাধিক হার, বা সংক্ষেপে বললে একক দূরত্বে। দেখো কোন দিকে, এটার কথা কিন্তু হয়ে গেছে, একক দূরত্বে। এখন বললা ভাই আমি কোনাকুনি উপরে গেলাম, তাইলে কি সর্বাধিক হবে না, কারণ তোমার তো দিক ফিক্স বাবা, ম্যাক্সিমামের জন্য তোমাকে এই দিকেই আসতে হবে, দিক ফিক্স। ম্যাক্সিমামটা কত, এইটা হচ্ছে সেই ম্যাক্সিমাম, এখানে কোনো লব্ধি টব্ধি নাই, এটা আবার লব্ধি নিয়ে আসছে, অদ্ভুত। সো স্কেলার রাশির পরিবর্তনের হার সর্বাধিক, বা একক দূরত্বে তাপমাত্রা বা যে কোনো রাশির পরিবর্তন, একক দূরত্বে স্কেলার রাশির সর্বাধিক পরিবর্তন। দেখো একক দূরত্বে বলে ফেলছি, তো একক দূরত্বে বলে ফেলা মানে আসলে আমি হার বুঝাই দিছি, একক দূরত্বে বলে ফেলছি, একক দূরত্বে মানে আসলে কি, একক দূরত্বে মানে হচ্ছে হার। ঠিক আছে, চুলায় বসলে তাপমাত্রা সর্বাধিক হবে, আমাদের চুলায় বসলে তাপমাত্রা সর্বাধিক হবে কিনা সেটা আমাদের জানার দরকার নেই, আমরা অলওয়েজ বের করতে চাই পরিবর্তনের হার। সামিয়া আপু ধন্যবাদ, এগুলো অনেক বছর আগের কথা, এগুলোরও অনেক নতুন ভার্সন এসছে, এগুলো পরীক্ষায় আসবে না, না হলে আমি ক্লাসের প্রথম দিনই বলতাম এই নাও 15টা দেখো এবং খুশি থাকো, এগুলো পরীক্ষায় আসবে না। ঠিক আছে, বুঝতে পারছি। তো চুলায় বসলে তাপমাত্রা সর্বাধিক হবে সেটা আমাদের কনসার্ন না, আমাদের কনসার্ন হচ্ছে আমি কোন দিকে আগাইলে, কোন দিকে আগাইলে পরিবর্তনের হার সর্বাধিক হবে, ওরে চুলায় বসায় দেন, এইটাই, ওরে চুলায় বসায় দেওয়া উচিত, কে যে ওরে চুলায় বসাইতেছি না। ঠিক আছে, একই দিকে একক দূরত্বে, এইদিকে সরি, হ্যাঁ এইদিকে একক দূরত্ব আগানো হয়, তবে স্কেলার রাশিটির মান কতটুকু বৃদ্ধি পাবে, এক্স্যাক্টলি, দিক ফিক্স মান ফিক্স। তাইলে গ্রেডিয়েন্ট ব্যাপারটা আমরা আশা করি বুঝতে পারছি।
গ্রেডিয়েন্ট ব্যাপারটা আমরা আশা করি মোটামুটি বুঝতে পারছি, ঠিক আছে? গ্রেডিয়েন্ট বুঝতে পারছি? আচ্ছা, ওকে, কোনাকুনি। কুলার উপর দাঁড়াইলে মানুষজন কুলার উপরও দাঁড়াচ্ছে, এই অবস্থা দেশের। কুলা মানে ওরা তাড়াহুড়ায়, ওরা চুলা মুলা লিখতে পারতেছে না, ওরা কুলা বানাইছে। ভাই আর কিছু বানাইছে না, তোর এরপরে কুঠার নিয়ে আসবি, ঠিক আছে? মার কুঠার দিয়ে কোপ। আমরা সব ব্রাহ্মণবাড়িয়ার জন্য। না 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 না, আমি কিছু বলিনি, আমি কিছু বলিনি, কিছু বলিনি আমি। ডাইভারজেন্স। সো ডাইভারজেন্স ব্যাপারটা আসলে কি? সো ডাইভারজেন্স ব্যাপারটা আমি যদি এটার ফিজিক্যাল প্রপার্টিটার কথা এক লাইনে একটু বলে দেই, এইটার ফিজিক্যাল প্রপার্টিটা কি জানো? এইটার ফিজিক্যাল প্রপার্টিটা হচ্ছে ধরো তুমি নর্মালি রাস্তার জন্য চিন্তা করো, তুমি ধরো এটা একটা রাস্তা, তো এই রাস্তায় মনে করো রাস্তাটা এরকম বাঁকায় গেছে, তো এই দিক দিয়ে মনে করো গাড়িগুলো আসতেছিল সরল রেখায়, গাড়িগুলো সবগুলো সরল রেখে আসতেছিল। তো যখনই দেখছে সামনে অনেক প্রশস্ত রাস্তা, হাইওয়ে, একটা গাড়ি এদিকে গেছে, 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 তো এই যে গাড়িগুলো আছে, এই গাড়িগুলা সব আসলে কি করছে? গাড়িগুলা আসলে সব ছড়ায় পড়ছে না? গাড়িগুলো আসলে সব কি করছে? ছড়ায় পড়ছে। সো এই যে ছড়িয়ে পড়া, এই যে ছড়িয়ে পড়া, এই ছড়িয়ে যাওয়া ব্যাপারটাকে আমরা কি বলি? ছড়িয়ে যাওয়া ব্যাপারটাকে আমরা বলি হচ্ছে ডাইভার্জ করা। ডাইভার্জ করা, ডাইভার্জ করা মানে কি? ছড়িয়ে পড়ছে। আর ডাইভার্জেন্সের একটা উল্টা শব্দ আছে, এইটাকে কি বলে? এইটাকে বলে হচ্ছে কনভার্জেন্স। কনভার্জ করা, মনে করো এইরকম যে একটা রাস্তা মনে করো এইরকম হয়েছে, আমরা রাস্তা রাস্তা আঁকবো, তো মনে করো এখান দিয়ে গাড়ি আসতেছিল অনেকগুলা, এখান দিয়ে অনেকগুলা গাড়ি আসতেছিল, তো এই সবগুলা গাড়ি আইসে এখান দিয়ে একটা চাপা চাপি লাগাই দিচ্ছে একদম, মনে কর হাইওয়ে থেকে আইসে চিপা গলির মধ্যে ঢুকছে। তো এই সিনারিওকে কি বলে? এই সিনারিওকে বলে হচ্ছে কনভার্জ করা। তো গাড়িগুলো এরকম, গাড়ি বা যে কোনো ভেলোসিটি এইটা এরকম ছড়ায় পড়তে পারে অথবা একই বিন্দুতে মিলিত হইতে পারে, ঠিক আছে? সো কোনো একটা ভেক্টর রাশি কোনো একটা বিন্দুতে কতটুকু ছড়িয়ে পড়তেছে, টাইগার পাসের মতো। আরে টাইগার পাসও চিনোস তোরা, অদ্ভুত অদ্ভুত। তো কোনো একটা ভেক্টর রাশি কোনো একটা বিন্দুতে কতটুকু ছড়িয়ে পড়তেছে, ওর ছড়িয়ে পড়া কতটুকু হচ্ছে, ওর বলরেখাগুলা ফিল্ড লাইনগুলা কতটুকু ছড়ায় পড়তেছে, সেইটাকে আমরা কি বলি? সেইটাকে আমরা বলি হচ্ছে ওর ডাইভারজেন্স। তো ডাইভারজেন্সটা কি? ডাইভারজেন্সটা হচ্ছে ভেক্টর ফিল্ডের, আচ্ছা ডাইভারজেন্স হবে আবার ভেক্টর ফিল্ডের ক্ষেত্রে, কারণ ভেলোসিটির কথা বলছি। তো তো বেগ মানেই অবশ্যই কি? বেগ মানে অবশ্যই হচ্ছে ভেলোসিটি। সো ভেক্টর ফিল্ডের কোন বিন্দুতে বলরেখাগুলো কতটুকু ছড়িয়ে পড়ছে, কতটুকু ছড়িয়ে পড়ছে, এইটা দিয়ে আসলে কি বুঝায়? এটা দিয়ে আসলে বুঝায় হচ্ছে ডাইভারজেন্স। এবং ডাইভারজেন্সের ক্ষেত্রে মনে রাখেন, ডাইভারজেন্সের ক্ষেত্রে ঘনত্ব এবং আয়তনের ব্যাপার থাকে। ডাইভারজেন্সের ক্ষেত্রে কি হয়? ঘনত্ব এবং আয়তন, এই দুইটা রাশিমালার কিছু ব্যাপার স্যাপার থাকে, আমরা এগুলা সামনে গেলে দেখব, ঠিক আছে? কতটুকু ছড়ায় পড়ছে, একদম করোনা ভাইরাসের মতো ভাই, মানে এই জিনিসটার নাম না নিলে তো হইতো না। মানে আল্লাহ বাঁচাইছে আমাদেরকে, আমরা প্লেগ দেখি নাই, বা আমরা আরো অনেক মহামারী আছে আমরা সেগুলো দেখি নাই। বা আমি প্লেগের কথা এই কারণে বললাম, কারণ প্লেগ নিয়ে আসলে আমি বেশ ভালো একটা উপন্যাস পড়ছিলাম অনেক বছর আগে। বসের নাম হচ্ছে আলবেয়ার কামু। তো আলবেয়ার কামুর একটা কালজয়ী উপন্যাস আছে দ্য প্লেগ, এবং প্লেগ এত চমৎকার একটা উপন্যাস। একটা শহরের গল্প বলে, সেই শহরে হঠাৎ করে হচ্ছে মানে সামহাও ইঁদুরের উপদ্রবের কারণে প্লেগ ছড়ায় পড়ছে, এবং এই শহরটাকে চারপাশ থেকে সিল করে দেয়া হয়েছে। মানে যে কোনো একটা মহামারী যখন হইতো, মানে লকডাউন, সহজ বাংলায় তুই বুঝ যে লকডাউন। লকডাউনে কি হয়েছে? সে ঢাকার মানুষ চিটাং যেতে পারে নাই, চিটাং এর মানুষ রংপুর যেতে পারে নাই, বা তোরে বাসার থেকে বাড়িতে দেয় নাই, ঠিক আছে? তো সবাই যে যার জায়গায় ফিক্স থাকবে। তো এটাকে লকডাউন বলে আর কি, তখন ওটাকে হয়তো লকডাউন বলছে। তো ওই লকডাউনে যেটা হয়েছে যে ওই শহরের ভিতরে মানুষজন সব ফিক্স, কেউ বাইরে যেতে পারবে না। এখন কেউ মনে কর
কেউ বন্ধুর সাথে দেখা করতে আসছে, কেউ হয়তো বা ডাক্তার ও কোনো একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে আসছে, বা এক একজন এক একটা কাজে আসছে। সবাই কি একটা শহরের মধ্যে থাকে নাকি? কেউ বের হয়ে যায়, কেউ আসে, যাওয়া আসার মধ্যে থাকে। এখন ওই সমস্ত মানুষ এক জায়গায় আটকায় পড়ছে এবং দেদারসে মানুষজন মারা যাচ্ছে, অ্যান্ড দিজ আর অল রিয়েল। মানে মহামারীগুলা নিয়ে আসলেই এত এত ম্যাসিভ ঘটনা ঘটছে। এবং আমরা তো আসলে জীবদ্দশায় আর কোনো মহামারী দেখি নাই। আমরা একটাই মহামারী দেখছি, জানি না এটা মানব সৃষ্ট কিনা, আল্লাহ মাফ করুক, আমি কিছু বলি নাই। তো এই যে মহামারীটা আমি দেখছি, এই যে আমরা করোনা ভাইরাসকে দেখছি, তো এই করোনা ভাইরাসের প্রকোপ, আমি যদি তোমাদেরকে বলি, তোমরা এখন আমাকে বকা দিও না প্লিজ, কান্নাকাটি করো না। মহামারী হিসেবে করোনা ভাইরাসকে পাত্তাই দিবে না ইতিহাসবিদরা। কেন? কারণ অন্যান্য মহামারীর ক্ষেত্রে ডিস্ট্রাকশন এত বেশি হইছে। ডিস্ট্রাকশন মানে কি, সহজ বাংলায় বললে লাইফ লস, হিউম্যান লাইফ লস। এত বেশি মানুষ অন্যান্য মহামারীতে মারা গেছে, করোনা কোভিড সেই তুলনায় কিছুই না। ইভেন আমার ধারণা, মানে আপনারা খুব এর জল বসন্ত হয় না, জল বসন্ত, গুটি বসন্ত, কি কি তোরা বলস না, চিকেন পক্স। তো ওই চিকেন পক্সেও বেশি মানুষ মারা গেছে। কলেরা, কলেরার কারণে তো একটা সময় পৃথিবী লাইক হাহাকার করতেছিল, যখন কন্টিনেন্ট গুলো অনেক আলাদা আলাদা ছিল। এই মডার্ন টাইম যখন আসে নাই, এই মারুফা ওইসবের দিকে আবার আমরা না যাই। ওইটাকে মহামারী কেমনে বলে ভাই? ওইটা একটা মানুষ, মানুষের বিহেভিয়ারের কারণে, মানুষের মানে ম্যাল প্র্যাকটিস, এটাকে বলে ম্যাল প্র্যাকটিস, মানে কু অভ্যাস। এখন আমি যদি আমার কু অভ্যাসের কারণে একটা অসুখে আমি পড়ি, তো এটারে আমি মহামারী নাম দিব? এটারে মহামারী বলা যায় না ব্রো। এটা আই লাভ ইউ। ডায়রিয়া ভাই, আসলেই ভাই বাচ্চাদের ডায়রিয়া হয় ভাই। তোদের জন্মের পর তোরা তোদের বাপ মাকে জিজ্ঞেস করিস, জন্মের পর তোদের সবাইকে রোটা ভাইরাসের টিকা দিছে। রোটা ভাইরাসের টিকা কেন? যাতে তোর ডায়রিয়া না হয়। তোরে আরো 10টা অসুখ না হওয়ার জন্য টিকা দিছে, ডিপথেরিয়া, হুপিং কাশি, পোলিও, ঠিক আছে, না জানি কিসের কিসের টিকা দিচ্ছে। তোর কমেন্ট পড়ি না কেন? তুই আমাকে চা নাস্তা করাস না, ভালোবাসস না, আমি তোর কমেন্ট পড়বো কেন? অদ্ভুত অদ্ভুত। ঠিক আছে, তো যাই হোক, হয়তো মহামারীতে কেন গেলাম বুঝলাম না। হুম, ওই যে ছড়ায় পড়ার যে ব্যাপারটা। সো ছড়ায় পড়ার ব্যাপারটা এইভাবে একটু চিন্তা করো। আমরা আবার একটা রুম চিন্তা, আচ্ছা রুম যাওয়ার আগে আমরা যদি জাস্ট একটু ডাইভারজেন্সকে নিয়ে একটু এইটা কথা বলি, যে আমি যদি ডাইভারজেন্সকে একটা অপারেটর হিসেবে চিন্তা করি, সো ডাইভারজেন্সকে যদি আমি একটা অপারেটর হিসেবে চিন্তা করি, সো এইখানে আমি ভাই ইনপুট হিসেবে কি দিব? এইখানে ইনপুট হিসেবে দিব হচ্ছে আমি ভেক্টর রাশি, মোস্ট লাইকলি আমরা ভেলোসিটি দিব। আর আউটপুট হিসেবে আমি কি পাবো? আউটপুট হিসেবে আমি পাবো হচ্ছে একটা স্কেলার রাশি। সো ভেক্টর ইনপুট দিলে আউটপুট হিসেবে কি পাওয়া যাবে? আউটপুট হিসেবে পাওয়া যাবে হচ্ছে স্কেলার। এবং খেয়াল করো, ঘনত্ব এইটা কি রকম রাশি? ঘনত্ব একটি স্কেলার রাশি। ঘনত্ব কি রাশি? ঘনত্ব একটি স্কেলার রাশি। আয়তন কি রকম রাশি? আয়তন একটি স্কেলার রাশি। তাইলে খেয়াল করেন, আপনি ইনপুট দিচ্ছেন ভেক্টর, কিন্তু আপনার আউটপুটের মধ্যে ঘনত্ব আর আয়তনের কথা চলে আসতেছে। তাইলে স্কেলার রাশির পরিবর্তনের ব্যাপার স্যাপার চলে আসবে। ঠিক আছে, আচ্ছা। সো ডাইভারজেন্স ব্যাপারটা আমরা অনেকভাবে ফিল করতে পারি। আমি জাস্ট একটা ঘর আঁকি, ঘর আঁকতে আমার ভালো লাগে। কি ঘর মানাই মুই আমি, এই দুষ্টুগুলো ভিডিও করবে তোদের জ্বালায়, যে একটু শান্তিতে ক্লাস নিবে একটা মানুষ, খুশিতে পারে না। ফ্যান ঘুরতেছে মাথার উপরে, তো ফ্যান যেই জায়গায় ঘুরতেছে সেই জায়গায় তুই চিন্তা কর, বাতাসের যেই বলরেখা গুলো আছে, বাতাসের যেই ডেন্সিটি গুলো আছে, এই ডেন্সিটি গুলো অনেক বেশি, একদম ফ্যানের উপরে। তুই ফ্যানের কাছাকাছি, আল্লাহর রাস্তায় ফ্যানের লাগে হাত দিস না, তোর মায়ের বাচ্চার যদি হাতে ঝামেলা হয় আমারে পিটাইবে। ঠিক আছে, ফ্যানের কাছাকাছি গেলে দেখবি বাতাসের স্পিড অনেক বেশি। তো এই জায়গাটায় আসলে কি হচ্ছে? এই জায়গাটায় আসলে তুই বলতে পারস না, এই জায়গাটায় আসলে কি হচ্ছে? এই জায়গাটায় ভাই ডেনসিটি কি? ডেনসিটি অনেক বেশি। ঘনত্ব এখানে কি? ঘনত্ব হচ্ছে এখানে অনেক বেশি। আচ্ছা, তো মনে কর বাতাসের লেয়ার একটু নিচে নেমে গেছে। তো বাতাসের লেয়ার যদি একটু নিচে নেমে যায়, তো নিচে নেমে গেছে মানে কি? ও পুরা রুম জুড়ে ছড়ায় পড়তেছে, পুরা রুম জুড়ে ছড়ায় পড়তেছে। ঠিক আছে,
পুরো রুম জুড়ে যদি ছড়ায় পড়ে, তাহলে এইখানে খেয়াল কর, এইখানে কি হচ্ছে, এইখানে আসলে বাতাসের, এখানে আসলে কি হচ্ছে, বাতাসের আয়তনটা কি হচ্ছে, আয়তনটা বৃদ্ধি পাচ্ছে এবং ডেনসিটিটা কি হয়েছে, ডেনসিটিটা একটু হ্রাস পাইছে। আর এখানে ভলিউম কি ছিল, এখানে ভলিউম ছোটই ছিল, ছোট এলাকা জুড়ে বলরেখাগুলো আছে। আর মনে করে একদম মাটিতে চলে আসছে, একদম ফ্লোরে চলে আসছি। তুই যদি ফ্লোরে শুয়ে থাকো, তোর কাছে মনে হবে আরে বাতাস এত কম লাগতেছে কেন, গরম কেন। তো এটা আমরা গরমকালে ফিল করি সবচাইতে বেশি আর কি, কপাল। মনে কর একদম নিচে চলে আসি, তো এই জায়গায় মনে কর বাতাসের ডেনসিটি অনেক কম। এই জায়গায় কি হচ্ছে, এই জায়গায় বাতাসের ডেনসিটি অনেক কম এবং ছড়ায় পড়ছে কি, ছড়ায় পড়ছে হচ্ছে অনেক বড় একটা জায়গা জুড়ে, ছড়ায় পড়ছে হচ্ছে অনেক বড় একটা জায়গা জুড়ে। তাহলে খেয়াল করো আবারও, তো এই যে রুমটা আছে, এই রুমটাকে আমি কি বলবো, এই রুমটাকে আমি বলবো, এইটা কি স্যার, এইটা হচ্ছে বাতাসের বেগের জন্য, বাতাসের বেগের জন্য কি হচ্ছে, বাতাসের বেগের জন্য এইটাকে আমি, এই রুমটাকে বলবো হচ্ছে ভেক্টর ফিল্ড। এই রুমটা কি, এই রুমটা হচ্ছে বাতাসের বেগের জন্য ভেক্টর ফিল্ড। বুঝতে পারছেন? কারণ প্রতি মুহূর্তে আমি দেখতেছি যে বাতাস আসলে যত প্রপাগেট করতেছে, বাতাস যত সামনের দিকে আগাচ্ছে, মানে সামনের দিকে মানে ওর তো উপর থেকে নিচের দিকে নামতেছে, এই তো ওর প্রপাগেশন। তো এই প্রপাগেশনের ক্ষেত্রে যত নিচে নামতেছে, লেয়ার বাই লেয়ার, লেয়ার বাই লেয়ার ওর ভলিউম বাড়তেছে, বাতাস ছড়াচ্ছে। যত বাতাস ছড়াচ্ছে ওর ডেনসিটি হালকা হচ্ছে, যত বাতাস ছড়াচ্ছে ওর ডেনসিটি হালকা হচ্ছে। বুঝতে পারছিস? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, 14 নম্বর ক্লাস করে আসলে 15 নম্বর ক্লাস এইটা তুই এখন অ্যাটেন্ড করতে পারিস। ঠিক আছে, ওকে। এরপরে আমরা একটু সামনে চলে যাই, এরপরে আমরা একটু সামনে চলে যাই, ডাইভারজেন্সের ম্যাথটা আমরা কিভাবে করব। তাইলে ফার্স্ট অফ অল আমি ধরে নিলাম একটা ভেক্টর ফিল্ড, যে ভি অফ এক্স ওয়াই জেড। তো এই যে ভি অফ এক্স ওয়াই জেড আছে, এইটা সমান কি, ধরে নিলাম এটা সমান হচ্ছে 2x স্কোয়ার ইন্টু আই ক্যাপ প্লাস 3y জেড স্কোয়ার ইন্টু জে ক্যাপ প্লাস 6z কিউব ইন্টু কে ক্যাপ। তো আমাকে কি বলছে, আমাকে বলছে এইখানে একই কথা, মনে করো 1 2 -3 বিন্দুতে, এটা দিলেই হয়, কোনো সমস্যা নাই। 1 2 -3 বিন্দুতে ডিভ অফ ভি কত, ডাইভারজেন্স অফ ভি কত। আচ্ছা, তো এইটা মনে রাখার জন্য একটা সহজ কথা আমি সবসময় বলতাম, সেটা হচ্ছে ডাইভারজেন্সে আমরা কি করব, ডাইভারজেন্সে আমরা করব হচ্ছে ডট গুণন, এবং কার্লে আমরা কি করব, কার্লে আমরা করব হচ্ছে ক্রস গুণন। ডাইভারজেন্সে কি বাবা, ডাইভারজেন্সে হচ্ছে ডট, কার্লে কি বাবা, কার্লে হচ্ছে ক্রস। এই হচ্ছে ডাইভারজেন্স আর কার্ল। তাহলে এই যে ডট আর ক্রস করব, কাকে দিয়ে করব স্যার, ডট আর ক্রস করব আমি হচ্ছে ন্যাবলাকে দিয়ে। তাহলে এইখান থেকে আসেন আমি ডাইভারজেন্স চালাই, তাহলে ডাইভারজেন্সে কি হবে, ডাইভারজেন্সে হবে হচ্ছে ডট গুণন। ডাইভারজেন্সে কি হবে, ডাইভারজেন্সে হবে ডট গুণন। তাহলে নেবলা ডট ভি, তাইলে কি লিখতে পারবো, আই ইন্টু ডেল ডেল এক্স প্লাস জে ইন্টু ডেল ডেল ওয়াই প্লাস কে ইন্টু ডেল ডেল জেড। এই পুরাটার সাথে আমি কি করব, এই পুরাটার সাথে হচ্ছে আমি এই পুরা জিনিসটার আমি কি করে দিব, এই পুরা জিনিসটার আমি হচ্ছে ডট গুণন করে দিব। তো আমি আজকে গ্রুপে পোস্ট করছিলাম ডট গুণন ক্রস গুণন লাগবে, ডট গুণন ক্রস গুণন লাগবে। এইটা আশা করি সবার মুখস্থ আছে, না থাকলে কিচ্ছু করার নাই, ভাই বলছে মাইনে নেন। সেটা হচ্ছে আই ডট আই বা জে ডট জে বা কে ডট কে, ডট গুণনে কি আসে, কস থিটা। cos 0 ডিগ্রির ভ্যালু কত, cos 0 ডিগ্রির ভ্যালু 1, সো i ডট i j ডট j k ডট k সমান 1। আর ভিন্ন জাতীয় যদি হয়, মনে করো i ডট j বা j ডট k বা k ডট i বা যাই কিছুই আসুক, ভিন্ন জাতীয় হইলে কি হবে, ভিন্ন জাতীয় হইলে ক্রস ডট গুণনের মান আসবে হচ্ছে 0। ভিন্ন জাতীয় হইলে ডট গুণনের মান কি, ভিন্ন জাতীয় হইলে ডট গুণনের মান 0। তাহলে খেয়াল করেন আলটিমেট ঘটনা কি, আপনি সবাই একটু মনোযোগ দেন, দয়া করে সবাই একটু মনোযোগ দেন। আমি এখানে লাইন কম লিখবো, কেন লাইন কম লিখবো এটা একটু বুঝেন, এত লাইন লেখার দরকার কি, নর্মাল হিসাব কি, নর্মাল হিসাব বুঝো প্লিজ। আই ইন্টু ডেল ডেল এক্স, এইটা দিয়ে এই পুরা রাশিটারে আপনি ডট গুণন করবেন। আই ইন্টু ডেল ডেল এক্স, এইটা দিয়ে এই পুরা রাশিটাকে আপনি কি করবেন, ডট গুণন করবেন। ঠিক আছে,
আচ্ছা, তো এই যে আই ইন্টু ডেল ডেল এক্স দিয়ে আপনি পুরা রাশিটাকে ডট গুণন করবেন। আচ্ছা, আমি একটু তোদের জন্য লিখে দেখাই, অনেকেই হয়তো প্রথম করতেছি সেইখানে। তাহলে আমি যেটা করব, আমি লিখবো আই ইন্টু ডেল ডেল এক্স অফ, এরপরে ওই পুরা রাশিটা, দ্যাট মিনস, আচ্ছা এখানে তো আমাদের টেকনোলজিয়া রয়েছে, ভাইয়া এত কষ্ট করছেন কেন? টেকনোলজিয়া, সো আই ইন্টু ডেল ডেল এক্স, এরপরে হচ্ছে এই যে পুরা রাশি, এইটা দিয়ে এই পুরাটারে আমি কি করছি, এটা দিয়ে এই পুরাটারে আমি ডট গুণন করছি। আচ্ছা, এরপরে আমি কি লিখবো? এরপরে আমি লিখবো জে ইন্টু ডেল ডেল ওয়াই, এরপরে আসবে আবার এই পুরা রাশিটা, সো জে ইন্টু ডেল ডেল ওয়াই ইন্টু এই পুরাটা, সাথে কি, সাথে অবশ্যই ভাই ডট গুণন, এরকম বড্ডা করে একটা ডট দিবেন, বড্ডা করে একটা ডট দিবেন। আচ্ছা, এরপরে কি আসবে? প্লাস কে ইন্টু ডেল ডেল জেড অফ, আবার কি আসবে? আবার এই পুরো, দুষ্টু ছেলে, দুষ্টু কোথাকার, কি যে করেন না ভাইয়া। এই হচ্ছে ঘটনা। তো এখন খেয়াল করেন ভাই, এখন খেয়াল করেন, এখন কাহিনী খুব সিম্পল। এই আই এর সাথে যখন জে এর ডট গুণন করব আসবে জিরো, এই আই এর সাথে যখন কে এর ডট গুণন করব আসবে কি? জিরো। তাইলে থাকবে কি? থাকবে হচ্ছে শুধু এই রাশিটা, থাকবে হচ্ছে শুধু এই রাশিটা। এবং এইখানেও তুমি খেয়াল করো, এইখানেও তুমি খেয়াল করো, এখানে কি আছে? আই ক্যাপ, এখানে কি আছে? আই ক্যাপ। তো আই আর আই ডট গুণন করলে কি হবে? আই আর আই ডট গুণন করলে আসবে ওয়ান। আই আর আই ডট গুণন করলে কি আসবে? আই আর আই ডট গুণন করলে আসবে ওয়ান। তাহলে খেয়াল করেন, এই রাশিটাকে আমি কি লিখতে পারবো? এই রাশিটাকে আমি লিখতে পারবো হচ্ছে আই ডট আই মানে কি? আই ডট আই মানে ওয়ান। তাহলে এইখানে থাকবে হচ্ছে ডেল ডেল এক্স অফ টু এক্স স্কোয়ার, ডেল ডেল এক্স অফ টু এক্স স্কোয়ার, বাকি সবগুলা জিরো। এইটারে যখন তুই ডেল ডেল এক্স চালাবি, এইটারে ফার্স্টেই তো ডেল ডেল এক্স চালানোরই কিছু নাই, এখানে কি আছে? জে ক্যাপ, এখানে কি আছে? আই ক্যাপ। তাইলে আই আর জে, আই আর জে ডট গুণন করলে কি হবে? আই আর জে ডট গুণন করলে হয়ে যাবে হচ্ছে কি? জিরো। আবার আই আর কে ডট গুণন করলে কি হয়ে যাবে? জিরো। আই আর কে ডট গুণন করলে জিরো হয়ে যাবে, সেটা আমার লেখার দরকার নাই, বাদ। তো এরকম আমি বাকি রাশিগুলো ওভারকাম করে চলে গেলাম। তাহলে পরেরটায় আসি, প্লাস শুধু জে এর রাশিটা থাকবে, জে এর সাথে কি থাকবে? জে, জে এর সাথে শুধু জে থাকবে, বাকি সবকিছু বাদ। জে ডট আই জিরো, জে ডট কে জিরো। তাহলে শুধু কি থাকবে? শুধু হচ্ছে জে এর রাশি থাকবে। তাহলে আমি কি লিখতে পারবো? আমি লিখতে পারবো ডেল ডেল ওয়াই অফ থ্রি ওয়াই জেড স্কোয়ার প্লাস, এরপরে আসেন কে এর কাছে। কে, কে তো লেখা লাগবে না। কে কেন লেখা লাগবে না? কারণ এটা তো ডট গুণন হয়ে যাবে। তাইলে কে ডট কে, কে ডট কে কি হবে? কে ডট কে হবে ওয়ান। আর কে ডট আই কি হবে? জিরো। কে ডট জে কি হবে? জিরো। শুধু একটাই রাশি থাকবে, তো শুধু একটাই রাশি বসাই। ডেল ডেল জেড অফ, এখানে কি আসবে? ডেল ডেল জেড অফ, এখানে হবে সিক্স জেড কিউব। ডেল ডেল জেড অফ কি আসবে? সিক্স জেড কিউব। তাহলে এইখান থেকে এবার বিসমিল্লাহ বলে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি, পার্শিয়াল চালাই, তাইলে এইটার ডাইভারজেন্স আমাদের পেয়ে যাব। তাহলে এটা কত আসতেছে? এটা আসতেছে হচ্ছে 4x, এইটা আসতেছে হচ্ছে 4 of x, এরপরে এইটা আসবে হচ্ছে ডেল ডেল ওয়াই। তাহলে এখানে খেয়াল করো, ওয়াই এর উপরে পাওয়ার কত? ওয়াই এর উপরে পাওয়ার ওয়ান। তাহলে ডেল ডেল অফ ওয়াই, ডেল ডেল অফ ওয়াই সমান কি? ওয়ান। তাহলে কি থাকবে? থাকবে হচ্ছে শুধু থ্রি জেড স্কোয়ার। তাহলে থাকলো হচ্ছে শুধু থ্রি জেড স্কোয়ার প্লাস, এইখানে কি আসবে? দেখো, তিন ছয় কত? 18, তার মানে আসবে 18 জেড স্কোয়ার। ও সবই জেড স্কোয়ার নাকি? তো সবই যদি জেড স্কোয়ার হয়, তাইলে এইখান থেকে আমরা কি বলতে পারবো? বা নেবলা ডট ভি সমান সমান হচ্ছে 4 of x প্লাস এইখান থেকে হচ্ছে 21 of জেড স্কোয়ার। দেখি কোনো মহামনীষীদের সাথে আমার অ্যান্সার মিলছে কিনা। এই মহামনীষীরা, এই দিকে অ্যান্সার মিলা। ভেরি গুড, বিশিষ্ট লাখ লাখ মহামনীষীর সাথে আমার অ্যান্সার মিলে গিয়েছে। ও ব্রো, আমার তো গোল্ডেন এ প্লাস কনফার্ম। আচ্ছা ফাইন, মিলেছে। আচ্ছা, তাহলে এবার এইখান থেকে চলে যাই। আপনাকে একটা বিন্দু দেওয়া আছে,
এইখান থেকে চলে যায়, আপনাকে একটা বিন্দু দেওয়া আছে, তো এই যে বিন্দুটা দেওয়া আছে, কি বিন্দু দেওয়া আছে 1 2 -3, সো আমাকে কি বলা আছে 1 2 -3, সো এই যে 1 2 -3 এই স্থানাঙ্ক যদি বসাও 2 এর কোনো কাজ নাই, কারণ এক্স নাই আমি দেখতে পাচ্ছি, তাইলে এইখান থেকে আমি বলবো কি ডিভ অফ ভি, তো এই ডিভ অফ ভি সমান কি হবে 4 × 1 প্লাস 21 ইন্টু -3 স্কোয়ার, তাইলে এইখান থেকে আসবে 4 প্লাস 21 ইন্টু 3 3 কত 9, সো 21 কে 10 দিয়ে গুণ করলে কত 210, সো এইটা 210 থেকে হচ্ছে 21 কম আসবে, 210 থেকে 21 কম, তার মানে 189, 189 প্লাস 4 193 আসে, 193 আসে, গুড 193, পর্তুগাল জিতছে বলে ইতিহাসে প্রথম, অদ্ভুত অদ্ভুত। এটা জানি আমার কি লাভ হইলো, এই যে পর্তুগাল জিতছে এটা জানি তোর লাভটা কি হয়েছে, না তুই তোর গ্রেড পয়েন্ট বাড়ছে না তোর ব্যাংকে ব্যালেন্স বাড়ছে, লাভ কি হয়েছে বুঝতে পারছি। এই ব্রো তোমরা এইসব ব্রেক ট্রেক চাও না তো, একাডেমিক ক্লাসে আমরা নামাজের ব্রেক ছাড়া আর কোনো ব্রেক দেই না। ডেল ডেল এক্স এর ক্ষেত্রে ওয়াই জেড এর ক্ষেত্রে 0 হয়, আবার ভাই ডেল ডেল এক্স, ভাই ডেল ডেল এক্স এ যাওয়াই লাগতেছে না, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন পরে আমরা আগে দেখে ফেলছি ডট গুণন, সো ডট গুণন আমাদের জীবনটা কি করছে, ডট গুণন আমাদের জীবনটা সুন্দর করে দিছে, অনেক এলিমেন্ট বাদ দিয়ে দিছে, অনেক এলিমেন্ট বাদ দিয়ে দিছে, বুঝতে পারছি। এই যে ডাইভারজেন্স ক্লিয়ার, সবকিছুই গ্রেড না, ফাইন, ঠিক আছে বস আপনারা বলছেন। সো খেয়াল করেন ডাইভারজেন্স, একটু ফিজিক্যাল প্রপার্টিজ নিয়ে কথা বলি, তারপর এই ছুটি আমরা বাড়ি চলে যাব। তো এই যে ডাইভারজেন্স আছে বুঝেন, ডাইভারজেন্স কিন্তু দিন শেষে একটা স্কেলার রাশি, ডাইভারজেন্স দিন শেষে কি, ডাইভারজেন্স দিন শেষে একটা স্কেলার রাশি, তার মানে এর কি আছে, এর শুধু মান আছে, এর কি আছে, এর আসলে শুধু মান আছে, এবং এই মান দিয়ে কি বোঝাচ্ছে, মান দিয়ে বোঝাচ্ছে পার্টিকুলার কোনো বিন্দুতে কতটুকু ছড়িয়ে পড়ছে, পার্টিকুলার কোনো বিন্দুতে কতটুকু ছড়িয়ে পড়ছে, পার্টিকুলার কোনো একটা বিন্দুতে যতটুকু ছড়িয়ে পড়ছে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে এর ডাইভারজেন্স। তাইলে খেয়াল করেন, খেয়াল করেন, ধরেন এইটা মনে করেন একটা রাস্তা, তাইলে এই রাস্তায় খেয়াল করেন আমি শুরুতে বললাম যে আমার অনেকগুলা ভেক্টর ছিল, এই মনে করি একটা ভেক্টর ছিল, এইখানে একটা ভেক্টর ছিল, এখানে আরেকটা ভেক্টর ছিল, তো পরবর্তীতে ভেক্টরগুলা কি করছে, ভেক্টরগুলা সব বিভিন্ন দিকে চলে গেছে, তো এই জায়গায় কি হয়েছে, এই জায়গায় ভেক্টরগুলা বা বেগগুলা কি করছে, এই জায়গায় ভেক্টরগুলা বা বেগগুলা ছড়িয়ে পড়ছে, তো ভেক্টরগুলা বা বেগগুলা যদি ছড়িয়ে পড়ে তাইলে এইখানে আমি কি বলবো, এইখানে আমি বলবো যে আমার ডাইভারজেন্সটা এখানে কি, ডাইভারজেন্সটা এখানে হচ্ছে পজিটিভ, যে সমস্ত জায়গায় ভেক্টর রাশিগুলা হচ্ছে ছড়িয়ে পড়বে সেখানে ডাইভারজেন্সটা হচ্ছে পজিটিভ। আচ্ছা, এরপরে চলে আসি হচ্ছে কখনো কখনো এরকম হইতে পারে, ওই যে মনে করেন হাইওয়ে দিয়ে অনেকগুলা গাড়ি আসতেছিল, তো হাইওয়ে দিয়ে আসতে থাকা গাড়িগুলা কখনো একটা চিপা রাস্তার মধ্যে ঢুকছে, এই দিক দিয়ে গাড়ি আসতেছে, এই দিক দিয়ে গাড়ি আসতেছে, এই দিক দিয়ে গাড়ি, এই দিক দিয়ে গাড়ি, লাখ লাখ কোটি কোটি গাড়ি, তো এই সমস্ত গাড়ি হচ্ছে এইখান দিয়ে ঢুকে গেছে, এই সমস্ত গাড়ি হচ্ছে এইখান দিয়ে ঢুকে গেছে, তাহলে এদের মধ্যে কি হয়েছে, একটা চাপাচাপি হয়েছে, তো এরকম চাপাচাপি যখন হবে তো এইটাকে আমি কি বলবো, এইটাকে আমি বলবো হচ্ছে এই ঘটনায় কি হয়েছে, এই ঘটনায় দেখো এরা সংকুচিত হয়েছে। আচ্ছা, এখানে একটু দু একটা জিনিস একটু বলে দেই, দু একটা জিনিস একটু বলে দিই আমি আগে, প্রথম ছবিটা, হ্যাঁ তোরা ভালো বুঝিস, মাশাল্লাহ মাশাল্লাহ, হ্যাঁ আমরা তো নাসায় যাব সবাই, দুষ্টগুলো, তাহলে এই দুষ্টগুলো খেয়াল করো, এখানে একটা জিনিস মিস করে গেছি, ফার্স্টে এই ছবিটা খেয়াল করি, ফার্স্টে এই ছবিটা খেয়াল করি যেখানে ডাইভারজেন্স পজিটিভ, যেখানে ডাইভারজেন্স পজিটিভ, সো এই যে ডাইভারজেন্স পজিটিভ, সো ডাইভারজেন্স পজিটিভে খেয়াল করো গাড়িগুলা আসতেছিল, গাড়িগুলা আসতেছিল এবং গাড়িগুলা আস্তে আস্তে ছড়ায় পড়ছে,
তো এই যে ছড়ায় পড়ছে, সবাই একটু মনোযোগ দাও দয়া করে। শুরুতে গাড়িগুলা যতটুকু জায়গায় ছিল, পরে গিয়ে কি জায়গা জমি বেড়ে গেছে না, ছড়ায় পড়ছে না? তো এই যে ছড়ায় পড়ছে, এই ছড়ায় পড়া মানে কি? এদের আয়তন আয়তন বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে? এইখানে বলো। এই ছিল শুরুর অবস্থা, এই হচ্ছে শেষ অবস্থা। তো এইখানে আয়তন বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে? আগের স্লাইডটা এখন দেখাচ্ছি না বস, আগের স্লাইডটা দেখাবো, তুমি একটু বুঝো। এখানে আয়তন বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে? এখানে আয়তন বৃদ্ধি পাইছে। তাইলে ডাইভারজেন্স যখন পজিটিভ হচ্ছে, ডাইভারজেন্স যখন পজিটিভ হচ্ছে, তখন আমার কি হচ্ছে? তখন আমার আয়তন বৃদ্ধি পাচ্ছে, ভলিউম ইনক্রিজ করতেছে। এবং ঘনত্বের ক্ষেত্রে কি হচ্ছে? ঘনত্ব, এই জায়গায় ঘনত্বের ক্ষেত্রে ঘটনাটা কি ঘটছে? ঘনত্ব আসলে আয়তন জানলে ঘনত্ব তো বোঝা সহজ, কারণ আমরা কি জানি? রো ইকুয়ালস টু এম বাই ভি। সো আয়তন যদি বৃদ্ধি পায় তাহলে ঘনত্ব কি হবে? ঘনত্ব হ্রাস পাইছে। তাইলে আয়তন বৃদ্ধি পাওয়া মানে কি? আয়তন বৃদ্ধি পাওয়া মানে আসলে ঘনত্ব হ্রাস পাওয়া। তাই এইটুকু দেখো, এইটা হচ্ছে পজিটিভ ডাইভারজেন্সের প্রপার্টি। পজিটিভ ডাইভারজেন্সের প্রপার্টি, ডাইভারজেন্সের মান ধনাত্মক। ডাইভারজেন্সের মান ধনাত্মক বললে আমরা কি বুঝবো? ডাইভারজেন্সের মান ধনাত্মক বললে আমরা বুঝবো হচ্ছে কোনো একটা বিন্দুতে ভেক্টর রাশিগুলো দূরে দূরে সরিয়ে যাচ্ছে, তাদের মধ্যে হচ্ছে কি স্থান বেড়ে যাচ্ছে, তারা বেশি আয়তন দখল করতেছে এবং ডেনসিটি কমে যাচ্ছে। আয়তন বৃদ্ধি, ঘনত্ব হ্রাস। সো এই হচ্ছে ডাইভারজেন্স পজিটিভের প্রকাশ। আচ্ছা মালিহা মুমতাজ, তুমি ক্লাসটি শুরু থেকে দেখলে বাবু, ডাইভারজেন্স বুঝবা। তুমি ক্লাসের মাঝখানে কোনো একটা টাইমে জয়েন করেছো, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ ইনশাল্লাহ। রাকিবা আপু, রাকিবা আপু আমাকে চ্যালেঞ্জ করছে, অদ্ভুত মেয়েগুলো ছেলেগুলো এত দুষ্টু। এটাতে আসো, এটাতে কি হয়েছে? এটাতে কি হয়েছে ঘটনা খেয়াল করো। শুরুতে অনেক বিশাল এলাকা জুড়ে ছিল, পরে এসে চাপ খায় চিকন হয়ে গেছে। সো খেয়াল করো, আমরা কিন্তু বারবারই বলছি কতটুকু ছড়িয়ে পড়ছে, কতটুকু ছড়িয়ে পড়ছে। ছড়িয়ে পড়াটাই হচ্ছে ডাইভারজেন্স। কতটুকু ছড়িয়ে পড়ছে, কতটুকু ছড়িয়ে পড়ছে, এই ছড়িয়ে পড়াটাকে এই দিচ্ছি, সমস্ত লিঙ্ক লিঙ্ক দিচ্ছি, পড়ালেখার সময় ডিস্টার্ব করো না। কতটুকু ছড়িয়ে পড়ছে, এই ছড়িয়ে পড়াটাই হচ্ছে ডাইভারজেন্স। সো যদি ছড়িয়ে পড়তো তাইলে ডাইভারজেন্স পজিটিভ হইতো, কিন্তু এখানে কি ছড়ায় পড়ছে? ভাই এখানে তো ছড়ায় পড়ে নাই। এখানে সবাই কি করছে? এখানে সবাই একই বিন্দুর দিকে চলে আসতেছে বা কাছাকাছি চলে আসতেছে। তো এটাকে বলে হচ্ছে কনভার্জ করা, কনভার্জিং। তো কনভার্জিং আমরা এখানে বলবো না, আমরা এখানে বলবো কি হচ্ছে, এখানে ডাইভারজেন্সের ভ্যালু নেগেটিভ। তো এই যে ডাইভারজেন্সের ভ্যালু নেগেটিভ, ডাইভারজেন্সের ভ্যালু নেগেটিভ হলে তুমি দেখো শুরুতে হচ্ছে এই বিশাল আয়তন, পরে গিয়ে এই হচ্ছে ছোট আয়তন। তাহলে এইখানে কি হয়েছে সোনা পাখি? এইখানে হয়েছে আয়তনের হ্রাস। এইখানে কি হয়েছে? এইখানে হয়েছে আয়তনের হ্রাস এবং ঘনত্ব বৃদ্ধি। আয়তনের হ্রাস এবং ঘনত্ব বৃদ্ধি। তো যদি আয়তন হ্রাস পায় এবং ঘনত্ব বৃদ্ধি পায়, তাহলে এইটার ক্ষেত্রে আমরা কি বলি? এইটার ক্ষেত্রে আমরা বলি ডাইভারজেন্সের ভ্যালু কি? এইটার ক্ষেত্রে ডাইভারজেন্সের ভ্যালু হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, ওকে। লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা নিয়ে অনেক কথা। সেটা হচ্ছে আমি মনে করি কোনো একটা রাস্তা এই শেপের, যেটা দেখতে সিলিন্ড্রিক্যাল শেপের, এটা একটা সিলিন্ডারের মতো। তো এই যে সিলিন্ড্রিক্যাল শেপের রাস্তাটা, এই যে সিলিন্ড্রিক্যাল শেপের রাস্তাটা, এই সিলিন্ড্রিক্যাল শেপের রাস্তায় মনে করেন অনেকগুলা ভেক্টর, অনেকগুলা ভেলোসিটি, এরা পরস্পর সমান্তরালে ছিল। এই হচ্ছে এদের শুরুর অবস্থা, এবং এই চারটা ভেলোসিটি মনে করেন এই হচ্ছে তাদের ফাইনাল অবস্থা। তাইলে এখানে খেয়াল করেন, এখানে কি আয়তন এবং ঘনত্বের কোনো পরিবর্তন হইছে? আয়তন এবং ঘনত্বের কোনো পরিবর্তন হয় নাই। সো আয়তন এবং ঘনত্বের কোনো পরিবর্তন হয় নাই। সো এইটাকে আমরা কি বলবো? এইটাকে আমরা বলবো ডাইভারজেন্সের ভ্যালু কি? এটাতে ডাইভারজেন্সের ভ্যালু হচ্ছে 0। এবং এইখানে আয়তন ও ঘনত্ব, আয়তন
ও ঘনত্ব অপরিবর্তনশীল। আয়তন এবং ঘনত্ব অপরিবর্তনশীল এবং ব্যাপারটা হচ্ছে একটা সিলিন্ডারের মধ্যে যদি আমরা পেঁচানো তারের কয়েল পেঁচাই, তো ওই জিনিসটাকে আমরা কি বলি? ওই জিনিসটাকে আমরা বলি হচ্ছে সলিনয়েড। সিলিন্ড্রিক্যাল শেপের মধ্যে তার পেঁচালে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে সলিনয়েড। সো ওই সলিনয়েড জায়গা থেকে এই যে টার্মটা আছে, এই পুরা টার্মটাকে কি বলা হয়? এই পুরা টার্মটাকে বলা হয় হচ্ছে সলিনয়েডাল। সো সলিনয়েডাল, এইটার আমাদের বইতে বা আমাদের পড়াশোনায় এটার তেমন একটা প্রভাব নাই। যখন আমরা আসলে ভেক্টর ফিল্ড নিয়ে অনেক হায়ার স্টাডিজ করতে যাব, তখন আমাদের এই সলিনয়েডালের ব্যাপার স্যাপার লাগবে। আপাতত আমরা সিম্পলি মনে রাখবো যে কোনো একটা বিন্দুতে যদি ডাইভারজেন্সের ভ্যালু 0 হয়, কোনো একটা বিন্দুতে যদি ডাইভারজেন্সের ভ্যালু যদি 0 হয়, তার মানে আয়তন এবং ঘনত্ব যদি একই থাকে, তাহলে আমরা সেই টার্মটাকে কি বলবো? আমরা সেই টার্মটাকে বা সেই ফাংশনটাকে আমরা বলবো এই ফাংশনটা ওই বিন্দুতে সলিনয়েডাল। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি। জি ভাই, সবার কমেন্ট দেখা যায়, সবার কমেন্ট দেখা যায়। তো কমেন্ট দেখা যায় কিনা এটা টেস্ট করার জন্য থুই এরকম একটা মানে অহেতুক একটা ফালতু কমেন্ট করবি, তাহলে তুই বাক স্বাধীনতা হারাবি, এটাই স্বাভাবিক। বুঝতে পারছেন? মাসুমা, তাসনিয়া, আহমদুল অনেকক্ষণ ধরে অ্যান্সার করছিলি। আরো কয়েকজন আজকে কি হয়েছে? আজকে আমার ক্লাসে মানুষজন কম নাকি? না, ক্লাসে মানুষজন যা থাকে রাত 10:30টার সময় যা আছে আছে। এখানে কৌশিকী চাঁদ, অদ্ভুত। কেন তোরা এগুলা করো? সাপোর্ট করেন, কি সাপোর্ট করব বুঝলাম না। আধ্যাত্মিক ভাইয়া, অদ্ভুত অদ্ভুত। আচ্ছা, কার্ল আর আজকে ঢুকলাম না। কার্ল পড়ায় দেওয়া যায় তো, কার্ল ছোট জিনিস, বাট আমার মনে হয়েছে যে কার্লটা আমরা নেক্সট ক্লাসে পড়তে পারবো। আমাদের আরো অনেকগুলা ক্লাস আছে। ওয়ান শট কেন নিব ভাই? ওয়ান শট ক্লাস এলাকায় বহুত আছে ভাই। এসব ওয়ান শট ক্লাস করে কি হবে? তুই যদি 15 ক্লাসের পড়া এক ক্লাসে পড়তে চাস, মানে বদ হজম হয়ে বমি করে, রক্ত বমি করে উল্টায় মরবি। ঠিক আছে? এই যে রাফির এই কোশ্চেনটা আমার ভাল লাগছে। স্যার, আপনার ছেলে মেয়ে কয়জন? এটা আসলে আল্লাহ দেওয়ার উপর ডিপেন্ড করে। এই মুহূর্তে শুকর আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়ে 517 জন। পাত্তা দিচ্ছ না? 517 জন আমার ছেলে মেয়ে। লাভ ইউ। দুষ্টগুলো। ফ্যান চালাইলে বাতাস, একসাথে ফ্যান চালালে বাতাস লাগে না, এটা ভুল কথা। কে বলছে একসাথে দুইটা ফ্যান চালালে বাতাস লাগে না? বাতাস লাগে। ঠিক আছে? আচ্ছা, এই অধ্যায় শেষ হয় নাই, এই অধ্যায় শেষের দিকে আমরা আছি। এই অধ্যায় আমরা শেষের দিকে আছি। তো আমরা এরপরে আস্তে আস্তে এই অধ্যায় শেষ টেস করে ফেলবো। ঠিক আছে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এই অধ্যায় আমরা শেষ করে ফেলবো। দাঁড়াও দাঁড়াও ছোট্ট বন্ধুরা, ছোট্ট বন্ধুরা। বাইরে কে আছি? মেহেদি ভাই, মেহেদি ভাই এবং অন্যান্য ভালোবাসার ভাই লোকজন কে আছেন একটু রুমে আসবেন। রুমে এসে দেশ ও জাতিকে একটু আলোর দিশা দেখাবেন। আমরা খুবই ওয়েট করছি। আমি তোদের কমেন্ট দেখতেছি না, বুঝোস তো আমি তো দেড় ব্যাটারি, চশমা ছাড়া কিছু দেখি না। চশমা ছাড়া কিছু দেখাটা এত যে কঠিন। আই লাভ ইউ। একটা লিঙ্ক দিতে পারবা নাকি কষ্ট করে? ফোন লাগবে কেন? মেইল মেইল, ইটস অল অ্যাবাউট মেইল। আমি শিখছি এটা তোদের কাছ থেকে। সো আমি একটু ছোট করে রিক্যাপ করি। আমাদের ছোট্ট একটা টার্ম বাকি আছে, কার্ল। কার্ল ব্যাপারটা আসলে ঘূর্ণনের সাথে রিলেটেড, ওইটা আমরা নেক্সট ক্লাসের শুরুতেই 10-15 মিনিটে আমরা কার্ল কমপ্লিট করে ফেলবো। সো অনেকেই ভেক্টরের ওয়ান শটের কথা জিজ্ঞেস করছে। সো একটু তোমাদেরকে লিঙ্কটা দিতে দিতে, তো আমি যদি তোমাকে বলি যে আসো আমরা একটা ভেক্টরের ওয়ান শট ক্লাস করি। তো এই ভেক্টরের ওয়ান শট ক্লাস কি দিয়ে শুরু হইতো? ভেক্টরের ওয়ান শট ক্লাস শুরু হইতো আমাদের সরণ রিলেটেড কিছু চুকরি মুকরি ম্যাথ আছে, এগুলো আমরা করতাম।
এরপরে আমরা যেটা করতাম, আমরা জাতীয় সূত্র দেখতাম, সেইটা হচ্ছে সামান্তরিক সূত্র। তো এই সামান্তরিক সূত্রের ল্যাঞ্জা ধরে আমরা দুইটা স্পেশাল টপিক, মানে সামান্তরিক সূত্র দিয়ে কিছু ম্যাথ আমরা করতাম। এরপর এইখান থেকে দুইটা স্পেশাল টপিক, একটার নাম হচ্ছে নদী নৌকা। তো নদী নৌকায় আবার অনেকগুলা কেস আছে, হ্যাঁ, সর্বনিম্ন দূরত্ব, সর্বনিম্ন সরণ, আরো হাবিজাবি অনেকগুলা কেস আছে। তো এই নদী নৌকার কিছু কেস আছে। আর এরপরে গিয়ে আরেকটা কেস কি হয়, আরেকটা কেস হয় হচ্ছে একটা আপেক্ষিক বেগ। এইটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপেক্ষিক বেগেরও অনেক কেস আছে। বাতাস থাকলে কি হবে, বাতাস না থাকলে কি হবে, ঠিক আছে, বাতাস আর গাড়ি একই দিকে গেলে কি হবে, বাতাস আর গাড়ি ভিন্ন ভিন্ন দিকে গেলে কি হবে, লাখ লাখ কেস আসবে। তো এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তো সামান্তরিক সূত্র দিয়ে মূলত আমরা কি করি, সামান্তরিক সূত্র দিয়ে আমরা দুইটা ভেক্টরের লব্ধি বের করি। সামান্তরিক সূত্র দিয়ে আমরা কি করি, সামান্তরিক সূত্র দিয়ে আমরা দুইটা ভেক্টরের লব্ধি বের করি। তো এরপরে আমরা যেটা করি, এরপরে আমরা দেখি হচ্ছে এটার নাম কি, লম্বাংশ উপপাদ্য। আর মাঝখান দিয়ে আসলে আরো অনেক ছোট মোটো টপিক আছে, ওগুলা বাদ দিয়ে চলে গেছি, এগুলা আসলে দেখার কিছু নাই। এগুলা কি, এগুলা হচ্ছে উপাংশ এবং অভিক্ষেপ। তো এগুলা 9-10-এর ত্রিকোণমিতি পারলেই পারা যায়। উপাংশ এবং অভিক্ষেপ, যে উপাংশ কি, অভিক্ষেপ কি, লম্ব উপাংশ কি, এগুলা নিয়ে কথাবার্তা আছে। তো এরপরে কি, এরপরে হচ্ছে আমাদের লম্বাংশ উপপাদ্য। তো এই যে লম্বাংশ উপপাদ্য কি আছে, লম্বাংশ উপপাদ্যে আমরা কি করি, দুইয়ের অধিক ভেক্টরের লব্ধি, দুইয়ের কি, দুইয়ের অধিক ভেক্টরের লব্ধি, দুইয়ের অধিক ভেক্টরের লব্ধি আমরা কিভাবে বের করতে পারি, আমরা এই লম্বাংশ উপপাদ্যের সাহায্যে বের করতে পারি। আচ্ছা, আর এর পরে আমরা কই চলে যাই, এর পরে আমরা চলে আসি হচ্ছে আমাদের জাতির ক্রাশ, আমাদের মিসকা মিসকা দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ডট প্রোডাক্ট, একটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। সো ডট আর ক্রস গুণন বা ডট আর ক্রস প্রোডাক্ট, এগুলা মোস্টলি এমসিকিউ তে আসতে পারে, সৃজনশীলের গ নাম্বারে আসলেও আসতে পারে। এই হচ্ছে আমার ভেক্টর, এই হচ্ছে আমার পুরা ভেক্টর। আর লাস্ট একটা ছোট্ট জিনিস যেটা আমরা এই আজকের ক্লাসে পড়ছি, বেসিক্যালি আমরা তুমি একটু চিন্তা করলে দেখবা যে আমরা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন পড়ছি 2 ক্লাস ধরে। এক ক্লাস গোটা ক্লাস পড়ছি ডিফারেন্সিয়েশন, আরেক ক্লাস অর্ধেক অংশ জুড়ে পড়ছি আমরা ইন্টিগ্রেশন, ওখানেও ডিফারেন্সিয়েশনের ম্যাথ করছি। বাট এই ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের ম্যাথ আমাদের অনেক বেশি লাগে না এই ভেক্টর চ্যাপ্টারে, গতিবিদ্যায় লাগবে, শুভ ভাই নিশ্চয়ই করাচ্ছেন, এরপরে নিউটনীয় বলবিদ্যায় লাগবে, এরপরে কাজশক্তি ক্ষমতায় লাগবে, অনেক অনেক জায়গায় লাগবে। বাট এইখানে আমরা যেটা পড়ছি, এইখানে আমরা পড়ছি হচ্ছে গ্রেডিয়েন্ট, এইখানে আমরা পড়ছি হচ্ছে ডাইভারজেন্স, এবং এইখানে একটা মিষ্টি টপিক এখনো যেহেতু বাকি আছে, সেটাকে আমি লিখে দিলাম হচ্ছে কার্ল। সো এই হচ্ছে ভেক্টর। এই নাও ওয়ান শট ক্লাস, এই নাও ওয়ান শট ক্লাস শেষ সোনার বাংলাদেশ। আমাদের আজকের পরে আরো সলিড 3টা ক্লাস বাকি থাকে। একটা হচ্ছে এমসিকিউ সলভিং এর উপরে, সো ওইটার মধ্যে গেলে আমরা হচ্ছে কার্লটা হালকা করে পড়ে তারপর এমসিকিউ সলভ করব। একটা হচ্ছে বোর্ড কোয়েশ্চেনের সিকিউ সলভ করার জন্য বোর্ডের সৃজনশীল সলভ করব। আর আরেকটা ক্লাস হচ্ছে অ্যাডভান্সড প্রবলেম। তো এই অ্যাডভান্স প্রবলেমের ক্লাসে আমরা হয়তো বুয়েটের কিছু অঙ্ক করাইতে পারি, আমরা হয়তো আইআইটির কিছু ম্যাথ করাইতে পারি, বা আমরা বিভিন্ন জায়গা থেকে, ঠিক আছে, উড়াধুরা কিছু ম্যাথ করবো। সো বুয়েট, আইআইটি প্লাস প্লাস। তো এই হচ্ছে আমাদের প্রত্যেকটা একাডেমিক ক্লাসের শেষে বেসিক্যালি এই 3টা ক্লাস থাকবে আপনাদের সাথে। যদি আমি খুব বেশি ভুল না করি, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে হচ্ছে আগামী মঙ্গলবার। তো মঙ্গলবারের ক্লাসে কার্লের ব্যাপার তো বললাম। আর কার্ল আসলে সহজ, কার্ল আসলে আমরা কি করি, কার্ল আসলে আমরা ওই যে ন্যাবলা পাইছি, এই ন্যাবলার সাথে আমরা আসলে ক্রস গুণন করি। ন্যাবলার সাথে আমরা কি করি, ন্যাবলার সাথে আমরা ক্রস গুণন করলেই কার্ল পাওয়া যায়, দ্যাটস অল। ঠিক আছে, তো ওইটা আমরা দেখে নিব। সো এমসিকিউ সলভ করব, বোর্ডের সিকিউ সলভ করব, অ্যাডভান্স প্রবলেম সলভ করব। এই সবগুলা কিন্তু হচ্ছে প্রবলেম সলভিং ক্লাস। তোমাকে 15টা লেকচার, ভাই 15 লেকচারস, মানে দিস ইজ হিউজ। তো 15 লেকচারসে আমরা ভেক্টর কভার করছি। সো আপনি যদি না পারেন, এই 15 লেকচারে যদি আপনি না পারেন, এই 15 লেকচারে যদি আপনার পড়া না গুছায়, এই একটা ওয়ান শট ক্লাস আপনাকে জীবনেও গুছায় দেবে না।
সো আপনি পিডিএফ দেখেন, আপনি রেকর্ডেড লেকচার দেখেন প্রয়োজন মতো, এবং সবচাইতে ভালো হয় আপনার যদি একটা নোট খাতা থাকে, মানে নোট খাতা মানে এখন আপনি ইন্টারমিডিয়েটে পড়েন, এখন আপনার আসলে মাল্টি কালার 4 রঙের লাল, নীল, সবুজ, হলুদ এইসব কালি-বালি দিয়ে একটা মানে একটা ঝাঁকানাকা নোট করার দরকারই নাই। আপনার কাছে অ্যানোটেড পিডিএফ আছে। আপনি সবগুলা ক্লাস অ্যাটেন্ড করছেন। আপনি ক্লাসে টিচাররা যা বলছে ওইটা আপনি লিখছেন। দ্যাটস ইট। ওইটাই নোট খাতা। বাট খাতাটা এরকম হইতে হবে, এই খাতায় শুধুই ফিজিক্স। এই খাতায় তুমি ফিজিক্সও লিখো, বাংলাও লিখো, আইসিটিও লিখো, মানে একটা মানে বাজার, হাট বাজার বসায় রাখছো। তাহলে পরীক্ষার আগে এই খাতায় কিছুই খুঁজে পাবা না। তাইলে আবার নোট করা লাগবে। কিন্তু 4টা আবার 7টা খাতা আপনি আলাদা রাখেন। ব্যাস জীবন সুন্দর। প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা, আলাদা খাতা, আলাদা, আলাদা পড়াশোনা আপনি করে ফেলতে পারছেন। দ্যাটস অল। হ্যাঁ? আ আপনার ইচ্ছা টেকনোলজিয়া। হ্যাঁ, হ্যাঁ, বলেন, বলেন, বলেন ভাই আপনি। ওকে। ওকে ব্যাচেলর, আই লাভ ইউ সো মাচ। এখানে নানাবিধ টেকনোলজি এপ্লাই করা হচ্ছে। আমি ইভেন এটাও জানি না। ভাই আমাকে এটা শিখাই দিও। আমি এক ওই যে বসের সাথে আমার ওই কাজটা নিয়ে কথা হয়েছে আরকি। তো ওই বসের সাথে আমার মেসেঞ্জারে কথা হয়েছে। বস বুয়েট 04 ব্যাচ। তো বসের সাথে কথা বলতে হলে বসকে বললাম যে, "বস ঠিক আছে, নেক্সট আপডেট আপনার সাথে WhatsApp এ কথা হবে।" বস আমার একটা কিউআর কোড পাঠাইলো। আমি এখন এটা জানি না যে আমি আমার স্ক্রিন থেকে কেমনে কিউআর কোড দিয়ে ডিরেক্ট WhatsApp এ যাবো। ঠিক আছে? ওকে, ওকে। হ্যাঁ, এই যে লিংক উপরে লিংক দিয়ে দেওয়া আছে। শিখবো জিতবো টেলিগ্রাম গ্রুপের লিংক দিয়ে দেওয়া আছে। আর এখানে কিউআর কোড দিয়ে দেওয়া আছে। এটার জন্য আমরা মাহমুদুল্লাহ ভাইয়ের জন্য একটা করতালি দেই। এই ছেলেগুলো, এই ইঞ্জিনিয়ার পাইলট গুলো আমাদের ক্লাসে থাকে বলেই আমাদের ক্লাসটা এত স্মুথ হয়, সুন্দর হয়। সবার কমেন্ট দেখা যায়। ভাইয়া কেন তোর কমেন্ট পড়ে নাই? এটার ২ টা কারণ। ১, ভাইয়ার তোর সাথে অনেক শত্রুতা আছে। ২, তুই এখনো ভাইয়াকে চা বিস্কুট খাওয়াসনি। আই লাভ ইউ। মঙ্গলবার নেক্সট ক্লাসে আমরা এমসিকিউ সলভ করব, কার্ল পড়বো, তারপরে সিকিউ সলভ করব, তারপরে অ্যাডভান্স প্রবলেম সলভ করব, ভেক্টর আমরা শেষ করতেছি। আমি একটু জানতে চাই তোমাদের ভেক্টরের কি অবস্থা, এবং কালকে রাতে আমি তোমাদের সাথে একটু আলাদা করে বসতে চাই তোমাদের সমস্ত লাইভ ক্লাস শেষ হওয়ার পরে। আমি জানি না আপনাদের কার কার অ্যাটেনশন থাকবে, কার কার কি মনোযোগ থাকবে। সো দেখা হবে ইনশাল্লাহ আমার বাড়ি বাংলাদেশে। আই লাভ ইউ। আসসালামু আলাইকুম।